বলেছিলাম বিয়ে করবে আমাকে, উত্তরে সে বলেছিল, নিজের চেহারা দেখেছিস নাই? আমি হলাম এই কলেজের সব থেকে সুন্দর ছেলে। আমার পিছে কত মেয়ে ঘুরে জানিস, কাউকে পাত্তাও দেই না। আর বিয়ে করব তোকে। দেখ, তোকে যে বান্ধবী বানিয়ে সাথে রেখেছি, এটাই তোর ভাগ্য, বাচ্চা মেয়ে একটা। আমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছিলাম। কোনো কথা বলিনি, কারণ সত্যি ওর মতো সুন্দর ছেলে আমাকে কেন বিয়ে করবে? কত সুন্দরী মেয়ে ওর পিছনে ঘুরে। কিছু বলিনি ঠিকই, তবে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। বুকের ভেতর যেন খা খা করছিল। বাসায় এসে দরজা বন্ধ করে সেদিন সত্যি আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখেছিলাম আর কেঁদেছিলাম, আর ভেবেছিলাম কালো হয়ে জন্মানো কি পাপ। আমি এমনিতে তেমন সাজগোজ করতাম না, পার্লারে যাইনি কখনো। বাবা বলে আমার চেহারা নাকি খুব মায়াবী। এই কথাটা যখন শুনি তখন আমার ভীষণ হাসি পায়। যে ছেলেটাকে বিয়ের কথা বলেছিলাম সে আমার থেকে বেশ বড়। সে যখন অনার্স তৃতীয় বর্ষে, আমি তখন কেবল ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। আমার বোনের ক্লাসমেট ছিল সে। প্রায় বাসায় আসতো, কথা বলতে বলতে একটা সময় বন্ধুও হয়ে যায়। ওর নাম রাফিন। খুব ভালো লাগতো ওকে আমার, ভালোবেসে ফেলেছিলাম ওকে আমি প্রচণ্ড। যদিও এর আগে কখনো বলিনি ওকে আমি। এখন মনে হচ্ছে না বলাটাই বোধহয় ভালো ছিল। আপুরা সবাই ঘুরতে গিয়েছিল, তাই আমাকেও নিয়ে গিয়েছিল। এক সময় রাফিন দেখি একা দাঁড়িয়ে আছে, তখনই আমি কথাগুলো বলেছিলাম রাফিনকে। এতটা অপমানিত হতে হবে ভাবিনি। রাফিন আমার বোনের খুব ভালো বন্ধু, তাই ভয় লেগেছিল রাফিন আপুকে বলে না দেয়। রাফিনকে আমি আগে ভাইয়া বলে ডাকতাম, তারপরও একদিন বলল, আমরা যেহেতু ফ্রেন্ড, তাই নাম ধরে ডাকতে। আমি খুব খুশি হয়েছিলাম ওই দিন, যেদিন ও আমাকে তুমি বলার পারমিশন দিয়েছিল। মনে মনে ভেবেছিলাম ও হয়তো আমাকে পছন্দ করে। আসলে ও অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, তাই ভয়ে কখনো কিছু বলতাম না। আমার মতো কালো মেয়েকে কে ভালোবাসবে? আমার মতো কালো মেয়েকে কেন ভালোবাসবে ও? এরপর থেকে রাফিন কখনো আমাদের বাসায় আসলে আমি ওর সামনে যেতাম না, আড়াল থেকে দেখতাম ওকে। ও খুব হাসতো, ওর ওই হাসির জন্যই আমি ওর প্রেমে পড়েছিলাম। হঠাৎ একদিন আপু বলল রাফিন নাকি বিদেশে চলে যাবে পড়ালেখার জন্য। শুনে ভীষণ কষ্ট লাগছিল। এতদিন যাও একটু দেখতে পাচ্ছিলাম, তাও হয়তো আর হবে না। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল, খুব কান্না পাচ্ছিল। যে মানুষটা আমাকে এত অপমান করলো তার জন্য কেন যে এত খারাপ লাগছে বুঝি না। পরের দিন কলেজে যাব, তাই রেডি হচ্ছি। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আসছি বলে দরজা খুলতে গেলাম। দরজা খুলে আমি তো একদম অবাক। রাফিন আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে চলে যাব ঠিক তখনই রাফিন আমার হাতটা টেনে ধরলো। হাত ধরলেন কেন? ছাড়ুন, আমি আপুকে ডেকে দিচ্ছি। আপনি কেন বলছিস? আজকাল তোকে যে দেখাই যায় না। ওই দিন যে কথাগুলো বলেছিলাম তার জন্যে কি এখনও রেগে আছিস নাকি? দেখ, তুই আমার ছোট, তার থেকে বড় কথা আমার সাথে তোর যায় না। আমি যদি তোর মতো একটা মেয়েকে বিয়ে করি তো লোকে কি বলবে বল? আমার ফ্যামিলির সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি একটা কালো মেয়েকে বিয়ে করেছি, সবাই শুনলে হাসাহাসি করবে। তুই এসব কথা আর কখনো বলবি না প্লিজ। বান্ধবীর মতো থাক, কিছু মনে করিস না প্লিজ। মুখে এই কথা বললেও কিন্তু অন্তরের কথা হলো। তোমাকে রাগিয়ে দিলাম এই জন্য যেন তুমি এই রাগ থেকে নিজেকে গড়ে তোলো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এখন বলবো না। আমি চাই তুমি পড়ালেখা করে নিজেকে এমন করে গড়ে তোলো যেন আমার পরিবারের কেউ তোমাকে হেয় হতে না হয়। এখন বললে তুমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন প্রেমের চিন্তায় মগ্ন থাকবে। রাফিনের কথা শেষ না হতেই আমি বললাম, হাত ছাড়ুন, আমার ওসব কিছুই মনে নেই। আমি কলেজে যাব, হাত ছাড়ুন। তোর আপুকে ডেকে দে। আসলে আমি আজ বিকালে চলে যাব, তাই আন্টিদের সাথে দেখা করতে এসেছি। ভালো থাকিস তুই, দেখিস তোর খুব ভালো একটা বর হবে। রাফিন কথাগুলো বলে আর মিটমিট করে হাসতে থাকে আর বলে, আমি তো তোর বর হব, বিয়ে আমি তোমাকেই করব। আগে নিজের পড়ালেখা শেষ করে আসি, সেই পর্যন্ত তুমিও আরও বড় হবে। কিন্তু চিন্তা শুধু একটা, ততদিন তুমি আমার হয়ে থাকবে তো? আমি আড়াল থেকে শুনলাম রাফিন 5 বছরের জন্য বিদেশে যাচ্ছে। মনটা অনেক খারাপ হয়ে গেল। কলেজে যাইনি সেদিন আর। একটা পুকুরের ধারে বসেছিলাম কলেজ টাইম শেষ না হওয়া পর্যন্ত। আমি কি আসলে রাফিনকে ভালোবাসি, নাকি এটা ওর প্রতি আমার মোহ? এসব ভাবছিলাম বসে বসে আর নীরবে কাঁদছিলাম। রাফিন আমাদের বাসা থেকে বাহির হয়ে কলেজের সামনে দিয়ে তাদের বাসায় যাচ্ছিল। এমন সময় তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা। কি অবস্থা দোস্ত? ভালো, বিকেলে চলে যাব। তুই আসবি তো বিকেলে? হ্যাঁ, অবশ্যই আসবো। তোদের খুব মিস করব, তবে একজনকে খুব বেশি মনে পড়বে। চিন্তা করিস না, আমি আছি তো, এদিকটা আমি সামলে নেব। হ্যাঁ দোস্ত, তোর উপরে ভরসা করে তো যাচ্ছি। এই দিকটা তুই দেখিস, ও যেন কারোর সাথে না মিশে। তুই গোপনে তাকে পাহারা দিবি। ওকে দোস্ত।
কলেজ টাইম শেষ হয় 2টার সময়। আমার বাসায় ফিরতে 2:30 বেজে গেল। আজ হেঁটেই বাসায় ফিরেছি। বাসায় ফেরার সময় মনে হচ্ছিল কেউ ফলো করছে আমাকে। মন ভালো না, তাই ভালো করে খেয়াল করিনি। বাসায় ফেরার পর দেখলাম আপু রেডি হচ্ছে। কোথায় যাচ্ছ আপু? আর বলিস না, রাফিনকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি। বললাম যাব না, ও শুনলই না। বললো ওর সব ফ্রেন্ডস ওকে ছাড়তে না গেলে ও নাকি যাবে না। এর কোনো মানে হয় বল? আমরা সব ফ্রেন্ডস যাচ্ছি একসাথে। তুই ফ্রেশ হয়ে নে, যা। আমি রেডি হতে লাগি। ফ্রেশ হয়ে তুইও রেডি হ, জলদি। আমি আমি কেন রেডি হব? হ্যাঁ তুই। ও মা, আমি তো জানতাম রাফিন তোরও ফ্রেন্ড। তো তুই যাবি না? ঠিক আছে, না গেলে নাই, আমি একাই চলে যাব তবে। কথাটা বলে আপু মুচকি হাসি দিল। তুমি হাসছো কেন আপু? কই হাসলাম? যদি যেতে চাস তো 15 মিনিটের ভেতরে রেডি হবি। আমি আর কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেলাম। ভালো নাই বা বাসুক, আমি তো ভালোবাসি ওকে। আর কবে দেখা হবে তার ঠিক নেই। কোনোদিন হয়তো আর দেখাই হলো না। সে যদি হলো তোর। আপু ডাকছে। ও আমার নামটাই তো বলা হয়নি। আমি সেজুতি, আর ও আমার বড় বোন বিথি। রাফিন বিথি আপুর ক্লাসমেট। আসছি আপু। কি রে, বলি যাবি না? এখন দেখছি সেজেই যাচ্ছিস। ব্যাপার কি তোর? আমার কোনো ফ্রেন্ডের প্রেমে পড়লি নাকি আবার? হ্যাঁ? কি যে বলো আপু, এমন করলে কিন্তু যাব না আমি, দেখো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। চল এখন জলদি, ওরা সব বাইরে গাড়িতে ওয়েট করছে। ওরা কে কে? আরে রাফিন 2টা গাড়ি নিয়ে এসেছে। মানে রাফিন ভাইয়াও আছে গাড়িতে? মনে হয়। চল তো গিয়ে দেখি। আপু তুমি যাও, আমি আসছি। আচ্ছা জলদি আয়। নিচে গিয়ে দেখি আপু অলরেডি গাড়িতে উঠে বসে আছে। গাড়ি পুরো ভরা। কেউ একজন আমার হাতটা টান দিয়ে ভেতরে বসালো। পরে খেয়াল করলাম ওটা রাফিন। শেষমেশ ওর পাশে বসলাম। আমার কপালটাই খারাপ, না জানি আবার কি বলে অপমান করে। ধুর, ভাল লাগে না। আসলে এই লোকটা সবসময় আমাকে অপমান করার জন্য রেডি থাকে। আপু আমি যাব না, গাড়ি থামাও। আরে তোর মাথা খারাপ নাকি? এখন গাড়ি কিভাবে থামাবে? তাহলে রাফিনের দেরি হয়ে যাবে। চুপ করে বসে থাক তুই। তাহলে আমি পেছনে বসবো, তুমি এখানে এসে বসো। আরে চুপ করে বস তো। আর অল্প একটু পর চলে আসছি প্রায়। কে দেখি রাফিন মুচকি হাসছে। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সবাই এক এক করে নেমে গেল। আমি আর রাফিন পাশাপাশি। সবাই নেমে এক সাইডে দাঁড়ালো। আমি যেই উঠতে যাব, ওড়নায় টান লেগে রাফিনের কোলের উপরে বসে গেলাম। রাফিন সাথে সাথে আমাকে উঠিয়ে দিয়ে বকা দিতে লাগলো। দেখে উঠতে পারিস না? কানা নাকি তুই? আমার ওড়না আপনার পায়ের নিচে আটকে আছে। ও সরি, আমি আসলে থাক হয়েছে, ওড়নাটা ছাড়ুন। আমার খুব খারাপ লাগছিল। এই লোকটা আগে তো এমন ছিল না। যেদিন থেকে ওনাকে প্রপোজ করেছি সেদিন থেকে সবসময় যেন আমাকে অপমান করার জন্য বাহানা খুঁজে। দাম বেড়ে গেছে মনে হয়। রাফিন চলে গেল। মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যে মানুষটা আমাকে দেখতেই পারে না, তার জন্য কেন এত হাহাকার বুকের ভেতর। মনে হয় এটাই ভালোবাসা। আমি আর আপু বাড়িতে ফিরে এলাম। রাতে আপুর সাথে ঘুমাই আমি। ভেবেছিলাম আজ রাতে চুরি করে রাফিনের ফোন নাম্বার নেব আপুর থেকে। পরে ভাবলাম না থাক, ফোন দিলে হয়তো আবার অপমান করবে। তার চেয়ে বরং আমি একাই ভালোবাসবো তাকে। ভালোবাসলেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই। রাফিনের দেওয়া অনেক উপহার আছে আমার কাছে। 2টা কলম, একটা ডায়েরি এবং একটা গোলাপ। এগুলো রাফিন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। গোলাপটা ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। যেই ভাঁজে রেখেছি সেখানে অনেক বড় বড় অক্ষরে লিখে রেখেছিলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। ডায়েরিটা সব সময় নিজের কলেজ ব্যাগেই রাখতাম, যাতে কারো হাতে না পড়ে। এইভাবে সময় চলে যেতে লাগলো। যখন সময় যেতে লাগলো, পড়াশোনার চাপ বাড়তে লাগলো। একটা সময় রাফিনের কথা খুব কম মনে পড়তে লাগলো পড়ার চাপে। তবে ভুলে যাইনি, রোজ রাতে ওর দেওয়ার ডায়েরিটায় লিখতে ভুলি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। এইভাবে একটা বছর কেটে গেল। রাফিন চলে গেছে আজ 1 বছর। পড়ার চাপ বেড়ে গেছে, তাই অনলাইনে তেমন আসা হয় না। আজ 1 সপ্তাহ পর অনলাইনে আসলাম। অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। তারপর যা দেখলাম, দেখে চোখ আমার কপালে উঠে গেছে। দেখলাম রাফিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আমি আগে অনেক খুঁজেছি ওর আইডি, তবে পাইনি। আগে একটু লুঙ্গি ডান্স দিয়ে নিই, তারপর অ্যাকসেপ্ট করব রিকোয়েস্ট। সন্ধ্যার পর রাফিনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, করে পড়তে বসেছি। কিন্তু পড়ায় মন বসছে না, তাই ওর ছবিগুলো দেখতে লাগলাম ওর আইডিতে ঢুকে।
কিন্তু যা দেখলাম দেখে মাথায় আগুন ধরে গেল। উনি লেখাপড়া বাদ দিয়ে প্রেম করতেছেন ওখানে, সুন্দরী একটা মেয়ের সাথে ছবি, আর ছবিতে ভরা তার টাইম লাইন। হঠাৎ টুম করে একটা মেসেজ আসলো, দেখলাম রাফিন। হাই। হ্যালো। কিরে, কেমন আছিস? আছি ভালোই, অনেক ভালো আছি। আপনি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। হ্যাঁ জানি। কিভাবে জানলি? আচ্ছা বাদ দে, তোর ভাবিকে দেখেছিস? কেমন বলতো? ভাবিকে? আরে আমার গপ, ওয়েট ছবি দিচ্ছি। না থাক, লাগবে না, দেখেছি। আমাকে কষ্ট দিয়ে এই লোকটা মনে হয় পৈশাচিক আনন্দ পায়। ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। আমি আর কিছু বললাম না, না বলে সাথে সাথে ব্লক মেরে দিলাম ওকে। মনে মনে জিদ হলো আমার, আমি তোর গার্লফ্রেন্ডের চেয়েও বেশি সুন্দর হয়ে দেখাবো। একদিন তুই ঘুরবি আমার পিছে, দেখিস। মনের ভিতর প্রচণ্ড জিদ চেপে বসলো সুন্দরী হবার। জানি যদিও কাজটা সহজ না, তবুও যেই ভাবা সেই কাজ। নিজের প্রতি যত্ন নিতে শুরু করলাম। রাফিনকে যখন প্রপোজ করেছিলাম বেশ ছোট ছিলাম, তখন কেবল যৌবনে পা দিয়েছি। তখন বুঝতাম না কিভাবে নিজেকে পরিপাটি রাখতে হয়, কিভাবে থাকলে নিজেকে দেখতে ভালো লাগে। এখন বুঝি এবং নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। রাফিনা হয়তো চিনতে পারবে না আমাকে দেখে। নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কিভাবে চোখের পলকে 5টা বছর কেটে গেল বুঝতেই পারিনি। রাফিন এখনো ফেরেনি দেশে। ও প্রায় ফোন করে আপুর কাছে। আমি পর্দার আড়াল থেকে ওদের কথা শুনি লুকিয়ে লুকিয়ে। এখন আর রাফিনকে তেমন একটা মনে পড়ে না, কারণ ও অন্য কাউকে ভালোবাসে। আর এখন ওর মতো অনেক ছেলে আমার পিছে ঘুরে। তবে ভুলে যায়নি প্রথম ভালোবাসাও আমার। আজও আমি মনে মনে ওর জন্য অপেক্ষা করি। একদিকে আপুর বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। বললে হয়তো বিলিভ করবেন না, আমি সত্যি গত 5 বছরে কতটা পরিবর্তন হয়ে গেছি। বাবা মা শুধু ভাবেন আমার এই পরিবর্তনের কারণ কি। বাড়িতে আপুর বিয়ের তোড়জোড় চলছে ভীষণভাবে। এর ভেতরে একটা ঘটনা ঘটেছে, সেটা তো আপনাদের বলাই হয়নি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপুর বিয়ের 5 মাস পর আমার বিয়ে। ছেলে আপুরই এক ফ্রেন্ড। তার একটা কাহিনী আছে। রাফিন চলে যাবার পর একটা ছেলে আমাকে সব সময় ফলো করত। রাফিন চলে যাবার পরে আমি রোজ কলেজে যাবার সময় খেয়াল করতাম একটা ছেলে আমাকে ফলো করছে। আমি তেমন পাত্তা দিতাম না। ছেলেটাকে কখনো বুঝতে দেইনি যে আমি ওকে দেখে ফেলেছি। আমি এখন কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠে গেছি। জীবনটা অনেক পাল্টে গেছে, সাথে কথাবার্তা, চলার স্টাইল, ড্রেস সব কিছু রাফিনের জন্য। তবে সেই ছেলেটা এখনো ফলো করে আমাকে, তবে আগের মতো রোজ না, মাঝে মাঝে। সব থেকে অবাক হয়েছিলাম সেদিন, যেদিন ওই ছেলে আমাদের বাসায় এসেছিল। সেদিন আমি ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় ওই ছেলেকে দেখিনি। মনে মনে খুব খুশি হয়েছিলাম। আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছি। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। বাসা ভর্তি মানুষ, সবাই বিজি আপুকে নিয়ে, কারণ আর মাত্র 2 দিন পরেই আপুর এঙ্গেজমেন্ট। তাই দরজাটা আমাকেই খুলতে হবে। আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে তো আমি পুরো অবাক। আমাকে যে ছেলেটা ফলো করে সেই ছেলেটা আমার বাসায় পৌঁছে গেছে। কত বড় বেহায়া, তাও আবার সাথে এক গাদা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। এ কি, আপনি এখানে ফলো করতে করতে ঠিক বাসা পর্যন্ত চলে আসছেন না? এই আপনাদের মতো বখাটেদের না খুব ভালো করে চেনা আছে। বের হন বলছি এক্ষুনি, না হলে মাইট দিয়ে হাত পা ভেঙে ফেলবো একদম। আমি ছেলেটাকে এসব কথা বলছি, তখনই ভেতর থেকে আপু এসে আমাকে সরিয়ে বলতে লাগলো, কি রে শুভ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল। আমি তো অবাক আপুর কথায়। আপু, তুমি একে কি করেছিল? আরে আরহানও আমাদের আসাদ মামার ছেলে শুভ, চিনতে পারছিস না? আমি আপুর কথা শুনে লজ্জায় সেখানে আর দাঁড়াতে পারলাম না। না জেনে কি অপমানটাই না করেছি। আর উনিও বা কি, একটা কথাও বলেনি, শুধু হা করে তাকিয়েছিলেন মুখের দিকে। আমি সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। শুভ ভাইয়া আমাদের রিলেটিভ, আবার আপুর ফ্রেন্ড। সেই ক্লাস 8-এ ছিলাম তখন একবার দেখেছি ওনাকে। কি করে মনে থাকবে? আমাকে যে ছেলেটা ফলো করতো কিছুটা তার মতোই লাগছিল শুভ ভাইয়াকে। ইস, কি ভুলটাই না করলাম। এখন কি করে যাব ওনার সামনে? থাক, আমিও না এমন একটা কাজ করি। আয়নার সামনে বসে বসে এসব ভাবছি, তখনই দেখি পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে দেখি শুভ ভাইয়া। ভাইয়া, আপনি? ভয়ে ভয়ে ভেবেছিলাম বকা দিবে। কেমন আছো সেজুতি? চুপ। ভাইয়া, আসলে আমি সরি, আপনি আপুকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনাকে চিনতে না পেরে যা ইচ্ছা বলে ফেলেছি। সরি ভাইয়া। একাধারে বলেই চলেছি। হঠাৎ খেয়াল করলাম শুভ ভাইয়া আমার দিকে এগোচ্ছে। এগিয়ে হঠাৎ করে আমার মুখটা তার এক হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ করো, হয়েছে, আমি কিছু মনে করিনি তো। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। উনিও এক পলকে তাকিয়ে আছেন আমার দিকে।
যেন কত জন্মের প্রেম ওনার ওই চোখে আমার জন্য জমা করে রেখেছেন উনি। হঠাৎ করে কেন যেন আমার রাফিনের কথা মনে পড়ে গেল। তারপর এক ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাঁচলাম। নিচে গিয়ে টেবিলে খাবার সময় শুনলাম শুভ ভাইয়া আপুর বিয়ের সব কিছু দেখাশোনা করবে, বাড়ি সাজানোর সব দায়িত্ব ওনার। আমাদের কোনো ভাই বোন নেই, তাই ওনাকে ডাকা হয়েছে নাকি এসবের জন্য। আমি খাওয়া শেষ করে উপরে এসে মুড অফ করে বসে রইলাম। শুভ ভাইয়ার মতিগতি ভালো লাগছে না আমার। এতদিন কেন থাকতে হবে ওকে? বিয়ে তো এখনো 1 মাস বাকি। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো। আমি একটু ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে বেশ ভালোই মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। পরশু 3 তারিখ আপুর এঙ্গেজমেন্টে, মাসে 29 তারিখ বিয়ের দিন ঠিক করা হয়েছে। ভাবছি এঙ্গেজমেন্ট যদি এত মানুষ হয় তাহলে বিয়েতে কত মানুষ হবে। এঙ্গেজমেন্টের 2 দিন আগে সব এসে হাজির। নিজের রুমটা মনে হয় এবার দখল হয়ে যাবে। আগে আপুর সাথে ঘুমাতাম, বড় হয়েছি এখন একাই থাকি। এসব ভাবতে ভাবতে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম, কিন্তু আশপাশে কেউ নেই। একটু একটু ভয় করতে লাগলো, কারণ রাত হয়ে গেছে। আবারও কারো পায়ের আওয়াজ। পেছনে ঘুরতেই কেউ একজন জোরে ভয় দেখালো। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলাম। সেন্স ফেরার পর আমি নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম। মাথার কাছে বসে আছে শুভ ভাইয়া। হালকাভাবে তাকিয়ে দেখলাম তার চোখে পানি। আমি তাকিয়েছি সেটা তিনি বুঝতে পেরে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করলেন, যদিও আমি সেটা আগেই দেখে ফেলেছি। আমি উঠে বসলাম। বসার সাথে সাথে শুভ ভাইয়া আমার হাত দুটো ওনার হাতের মুঠোয় ভেতরে নিয়ে বললেন, সরি, আমি আসলে বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। এটা বলে তিনি নিজের মুখ মুছতে মুছতে আমার রুম থেকে বের হয়ে গেলেন। এই মানুষটা আমাদের বাসায় আসার পর থেকে কেমন জানি অদ্ভুত আচরণ করছে, কিছুই বুঝতে পারছি না। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়ি একদম ফাঁকা। আমি এদিক ওদিক দেখছি, তখনই কেউ একজন বলে উঠল, কোজে লাভ নেই, সবাই শপিং করতে গেছে। তুমি যে সেন্সলেস হয়ে গেছিলে, তোমার আপুকে বলেছিলাম ও সবটা ম্যানেজ করে সবাইকে নিয়ে গেছে। আমি শুভ ভাইয়ার কথা শুনে উপরে চলে যাচ্ছি, ঠিক তখনই সে বলে উঠল, সবসময় এমন ড্রেস না পরলে হয় না। কেমন ড্রেস? এই যে ওয়েস্টার্ন ড্রেস, একটু কপালে একটু টিপ দিতে তো পারো। একদিন একটা শাড়ি পরে কপালে একটা ফুল তো দিতে পারো, কিংবা হালকা রঙের একটা 3 পিস পরে চুলগুলো ছেড়ে রাখলে। আমি কিছু না বলে উপরে চলে গেলাম। আর শুভ ভাই জোরে বলে উঠল, পুরুষ ব্যক্তির এঙ্গেজমেন্টের দিন একটা শাড়ি পরো, খুব খুশি হব। আমি সাথে সাথে তার দিকে ফিরে বললাম, আপনি কিসে খুশি হবেন কিসে হবেন না সেটাই আমার কোনো ইন্টারেস্ট নেই। আর শাড়ি পরি না আমি। রাফিন শাড়ি পছন্দ করে না একদম, তাই কখনো পরিনি শাড়ি। আমি উপরে আমার রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছি দুটো মানুষের পছন্দ কতটা ভিন্ন হতে পারে। এই যেমন রাফিন শাড়ি পছন্দ করে না, মোট কথাও বাঙালি সাজই পছন্দ করে না। অপরদিকে শুভ ভাইয়া বাঙালি সাজ পছন্দ। আমি শাড়ি পরতে ভালোবাসি, শুধুমাত্র রাফিনের জন্য পরি না, অথচ ও আমাকে ভালোই বাসে না। ভাগ্য বড় কঠিন জিনিস। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, সাথে বাইরে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি ঠিক আছে, তবে বাজ পড়ার শব্দ আমার ভীষণ ভয় লাগে। এসব ভাবছি, সাথে সাথে শুভ ভাই ডাক দিলেন, বললেন নিচে যেতে। পুরো বাড়ি অন্ধকার। নিচে নামতে গিয়ে কিছু একটার সাথে জোরে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। প্রচণ্ড ব্যথায় আমি চিৎকার করে উঠলাম, আল্লাহ গো বলে ফোনটা আনতেও ভুলে গেছি। সাথে সাথে শুভ ভাইয়া বলে উঠল, কি হলো কি হলো? আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ওনার সাথেই ধাক্কা খেয়েছি। কারা নাকি আপনি শুভ ভাই? দেখছেন আসছি, সামনে কেন আসলেন? আমি কানা হলে তুমি কি? হ্যাঁ, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে? পড়লে তুমি আর আমি, পড়লে তুমি আর আমার দোষ? আমি এখনো ফ্লোরে পড়ে আছি। উঠতে গিয়ে দেখলাম উঠতে পারছি না, কোমরে প্রচণ্ড ব্যথা লেগেছে। আমি ব্যথায় কেঁদে দিলাম। কি হলো, কাঁদছো কেন? উঠতে পারছি না আমি, সব আপনার জন্য হয়েছে সব, বলে আবার কান্না শুরু করলাম। শুভ ভাই আমাকে অবাক করে দিয়ে আমাকে তার কোলে তুলে নিলেন, নিয়ে সোফায় শুইয়ে দিলেন। আর আমি কেঁদে চলেছি। কি করব, ব্যথা লেগেছে অনেক। শুভ ভাইয়া কাকে যেন কল দিয়ে ওষুধ আনতে বললেন। চলো তোমাকে রুমে দিয়ে আসি। না, আমি একাই পারবো। ঠিক আছে, পারলে যাও। আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শুভ ভাইয়া হাসতে হাসতে আমাকে নিয়ে গেলেন আমার রুমে। গিয়ে আমাকে শোয়াতে গিয়ে নিজেও আমার উপরে শুয়ে পড়লেন। তাতে আমার কোমরে আরও ব্যথা লাগলো। আমি আল্লাহ বলে উঠলাম।
আমার চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। খেয়াল করলাম শুভ ভাই না উঠে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন কত বছর পর দেখছেন উনি আমাকে। আমি যে ব্যথা পাচ্ছি সেদিকে কোনো খেয়ালই নেই ওনার, মনে হচ্ছে নিজের ভেতরে নেই উনি। হঠাৎ করে ওনার ঠোঁটজোড়া আমার কপাল ছুঁয়ে গেল, আর উনি মনের অজান্তেই বলে ফেললেন, খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি, সেই ছোটোবেলা থেকে। বলে উনি আবার আমার কপালে চুমু দিতে গেলেন। সাথে সাথে আমি ওনার গালে সপাটে একটা চর বসিয়ে দিলাম। চর খেয়ে মনে হলো উনি নিজ জগতে ফিরলেন। আমি বুঝতে পারলাম উনি নিজের ভেতরে ছিলেন না। আসলে এই আধার আর এই আবহাওয়া তাকে যেন সত্যি বলার অনুপ্রেরণা দিয়েছে। কোমরে এত ব্যথা, কিছু বলার বা করার কোনো শক্তি নেই আমার, না হলে আজ আরও চর দিতাম ওকে। চর খাওয়ার সাথে সাথে শুভ ভাই যেন ঘোর কেটে কিছুটা দূরে ছিটকে গেল নিজে থেকে। শুভ ভাই, আপনি নিজেকে এরপরও একজন মানুষ বলে দাবি করবেন? আপনি ফাঁকা বাড়িতে একটা মেয়েকে একা পেয়ে, ছি ছি। কাচ্ছি আর বলছি আমি, বিলিভ করো সেজুতি, আমি জানি না আমার কি হয়ে গেছিল, আমাকে ক্ষমা করে দাও সেজুতি, প্লিজ ক্ষমা করে দাও আমাকে, বেরিয়ে যান এক্ষুনি আমার রুম থেকে, বেরিয়ে যান বলছি। প্লিজ সেজুতি ক্ষমা করে দাও আমাকে। আমার পা ছাড়ুন বলছি, ছাড়ুন। ক্ষমা করে দিলাম, যান, তবে কখনো আর আমার সামনে আসবেন না। ঠিক আছে সেজুতি, তুমি না চাইলে আসবে না। একটা কথা বলবো, আমি সত্যি তোমাকে ভালোবাসি সেজুতি, ভীষণ ভালোবাসি, ভীষণ। রোজ কলেজে যাবার সময় আমি তোমাকে ফলো করতাম, আমি তোমাকে বিয়ে করতে চাই সেজুতি। এই আপনার ভালোবাসার নমুনা? আমাকে একা পেয়ে আপনি বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে, যান বলছি। শুভ ভাই মাথা নিচু করে বের হয়ে গেলেন আমার রুম থেকে, আর আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। রাফিনের ডায়েরিটা আমার বালিশের নিচে ছিল, সেটা বের করে জোরে জোরে কাঁদতে লাগলাম। আমি একটু অবাক হইনি। উনি যে আমাকে ভালোবাসে সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। কবি বলেছেন, মেয়েদের তৃতীয় নয়ন থাকে, কেউ তার প্রেমে পড়লে সেটা সে চট করে ধরে ফেলতে পারে। শুভ ভাই চলে গেল। দরজার দিকে তাকিয়ে দেখলাম বড় আপু দাঁড়িয়ে আছে। তাহলে কি বড় আপু সব শুনে ফেললো? আপু, তুমি কখন এলে? সে যদি তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো আপু। দেখ সে যদি, শুভ খুব ভালো একটা ছেলে, ও তোকে ভালোবাসে, সেটা আমি আগে থেকেই জানতাম। আমি ওকে বলেছিলাম আজ আমরা কেউ বাসে থাকবো না, ও যেন তোকে সবটা বলে। শুভর বাবা মাও চায় তোকে শুভের সাথে বিয়ে দিতে, এমনকি আমাদের বাবা মাও সেটাই ইচ্ছা। কিন্তু আপু, দেখ, তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তুই যদি শুভের কোনো খারাপ দিক আমাকে দেখাতে পারিস তো আমি এই বিয়ে আটকাবো, কথা দিলাম। তবে আমার মনে হয় না তুই শুভের কোনো খারাপ দিক খুঁজে বের করতে পারবি, কারণ শুভ ভালো একটা জব করে, ও অনেক বড় ফ্যামিলির ছেলে, আর ও ওর বাবা মায়ের একমাত্র ছেলে। ওকে আমরা ছোটবেলা থেকে দেখছি, দেখতে শুনতে খুব ভালো, আর সব থেকে বড় কথা ও তোকে ভালোবাসে। ভেবে দেখ, তুই যদি রাজি থাকিস তবে বাবা মা আমার এঙ্গেজমেন্টের দিন তোর আর শুভের এঙ্গেজমেন্টও সেরে ফেলবে। আপু কথাগুলো বলে চলে গেল। আমি ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি এসব চিন্তায়। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেখি শুভ। ও আমাকে দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, একবারও তাকালো না আমার দিকে। আমি খাওয়া শুরু করলাম, ঠিক তখনই মা এসে পাশে বসলো। এসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে, আপু কাল রাতে যে কথাগুলো বলেছে মাও ঠিক সেই কথাগুলোই বলল। আবার চিন্তায় পড়ে গেলাম আমি, কী করব? যে মানুষটাকে ভালোবাসি সে তো আমাকে ভালোই বাসে না। আমি বুঝি ভালোবাসা না পাওয়ার কষ্ট কতটা। যে মানুষটা আমাকে ভালোবাসে তাকেও যদি আমি একই কষ্ট দেই, তাহলে রাফিন আর আমার মধ্যে পার্থক্য কী থাকলো? অনেক ভেবে রাজি হয়ে গেলাম। পরের দিন শুভ আমাকে আর আমার আপুকে শপিং করাতে নিয়ে গেল। শুভকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশিও হবে, নাই বা কেন? ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে। শুভ 15 মিনিট ধরে মেনু কার্ড হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, খাবারই পছন্দ হচ্ছে না ওর। পরে খেয়াল করে দেখলাম মেনু কার্ড দেখা তো একটা বাহানা মাত্র। ও মেনু কার্ডের ওপর দিয়ে আমাকে দেখছে, আর আপু সেটা দেখে মুচকি মুচকি হাসছে। আপু হঠাৎ করে শুভর হাত থেকে মেনু কার্ডটা কেড়ে নিয়ে বলতে শুরু করলো, শুভ, বলছি যে তুই না হয় কারোর মুখ দেখে পেট ভরাচ্ছিস, তো আমাকে কেন না খাইয়ে রেখেছিস? কিছু অর্ডার করবি না নাকি এইভাবে বসে থাকবি? শুভ আপুর কথা শুনে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমার অর্ডার দাও। আপু মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, থাক, তোদের আর অর্ডার করতে হবে না, করছি। তাই বলে আপু উঠে গেল খাবার অর্ডার করতে। সেজুতি, জি বলুন।
আমাকে ক্ষমা করছে তো? চুপ করে রইলাম। আবারও চুপ আমি। চুপ করে আছো যে? দেখো সেজতি, বিয়ের পর আমি তোমাকে খুব ভালোবাসবো, কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুমি যে বিয়েতে রাজি হয়েছে শুনে আমি যে কতটা খুশি হয়েছি জানো না। আমি তোমাকে কখনো কষ্ট দেব না, প্রমিস। আমার হাতে হাতে রেখে বলছে, শুভ ভাই। আমি হাতটা আস্তে করে সরিয়ে নিলাম। সেজতি, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ আমি বলার আগেই আপু চলে আসলো। আমার আর বলা হলো না, বলতামই বা কি। যার কথা বলবো সে তো আর আমাকে ভালোবাসে না। থাক, বরং শুভ আমাকে নিয়েই সুখী থাক, চাইলে হোক। যে ভালোবাসা আমি পাইনি সেই ভালোবাসা থেকে আমি শুভকে কেন বঞ্চিত করব? থাক না, কিছু কথা একান্তই আমার নিজের হয়ে থাক, কেউ না হয় না জানলো। আমরা বাড়িতে ফিরে এলাম। এভাবে 2টো দিন কেটে গেল। আজ সন্ধ্যায় আমাদের 2 বোনের এঙ্গেজমেন্ট। বাড়ি ভর্তি মানুষ, শুভকে কোথাও দেখতে পাচ্ছি না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি শাওয়ার নিয়ে বের হয়ে যা দেখলাম তা কখনো দেখব বলে কল্পনাও করিনি। যা দেখলাম তা দেখে আমার মন আনন্দে ভরে গেছে। ওয়াশরুম থেকে বের হয়ে আমি একদম সারপ্রাইজড হয়ে গেলাম। দেখি আমার বেডের উপরে এক গাদা গোলাপ, কমপক্ষে 400 থেকে 500 হবে। পুরো রুমটা গোলাপের গন্ধে ভরে আছে। আমি গোলাপগুলো সরিয়ে দেখি গোলাপের নিচে একটা র্যাপিং করা বক্স। ওটা খুলে কিছুটা অবাক হলাম। বক্সের ভেতরে ছিল একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, গহনা, একটা কালো টিপের পাতা আর কিছু রেশমি চুড়ি, সাথে একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা ছিল, মহারানী 7 সমুদ্র 13 নদী পার করে এগুলো আপনার জন্য খুঁজে এনেছি, দয়া করে পড়বেন, আমার ভালো লাগবে পেছন। এটি আপনার হবু হাজব্যান্ড। আমার আর বুঝতে বাকি রইল না এগুলো শুভর কাজ। ছেলেটা পারেও বটে, এত পাগলামি করেও। কিন্তু শাড়ি তো আমি পরতে পারি না, কি করব এখন? হ্যাঁ, আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু পারি না। আগে আপু পরিয়ে দিত, কি করব এখন? আপুও শাড়ি পরছে, এখন আমি যদি শাড়ি না পরি শুভ হয়তো ভাববে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে ওকে বিয়ে করছি। ও তখন কষ্ট পাবে, তখন হয়তো ও বিয়েটা আর করবে না। তখন বাবা মা আপু সবাই আমার জন্য কষ্ট পাবে। দরকার কি এত কিছুর? নিচে গেলাম, কাউকে পাই কিনা। শাড়ি তো আমি একা পরতে পারবো না, কিন্তু দেখলাম সবাই বিজি। কি করি এখন? অনেক কষ্ট করে নিজে শাড়ি পরলাম, কিন্তু এ কি, শাড়ি পরে হাঁটতেই পারছি না, পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। আমি নিচে যাবার জন্য হাঁটতে লাগলাম। কিছুটা যাবার পর শাড়ি খুলতে শুরু করলো। আমি আবার রুমে আসার জন্য যেই না পেছনে ফিরেছি, অমনি শাড়ি পায়ের সাথে পেঁচিয়ে পড়ে গেলাম। পড়তে গিয়েও পড়লাম না। হ্যাঁ, কেউ আমাকে ধরেছে। শাড়ি আমার প্রায় খুলে গেছে। চোখ মেলে দেখি শুভ ধরেছে আমাকে। ও আমার কোমরটা পেঁচিয়ে ধরে আছে। এই প্রথম কোনো ছেলে আমাকে এইভাবে স্পর্শ করলো। আমার পুরো শরীর যেন হিম শীতল হয়ে গেছে। আমি আগে কখনো এমন কিছু ফিল করিনি। আমরা দুজনেই যেন একটা ঘোরের ভেতরে চলে গেলাম। আমার রুমটা গোলাপের সুগন্ধে ভরপুর। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এক পলকে। হঠাৎ করে জানি না আমার কি হলো, আমি ওকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরে গিয়ে শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে নিলাম ভালোভাবে। হাসছেন কেন? তুমি শাড়ি পরতে পারো না, এটা তো আমি জানতাম না। পারি না বলিনি, তবে পারি সেটাও বা কখন বলেছি? আমি এতদিন কখনো শুভকে ঠিক করে দেখিনি। ও আসলেই অনেক সুন্দর। সাদা ধবধবে গায়ের রং, 6 ফুটের মতো লম্বা হবে, একদম সিনেমার হিরোদের মতো। রাফিনের চাইতে বেশি ছাড়া কম সুন্দর না ও। আজকে ও একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। আমার শরীরটাও নীল, আমার শাড়িটাও নীল। অনেক সুন্দর লাগছে ওকে। প্রতিটা মেয়ে তার জীবনে ঠিক এমন একজন পুরুষকে কল্পনা করে। আমি হয়তো লাকি, হয়তো জানি না আমি কখনো শুভকে ভালোবাসতে পারবো কিনা। সেজতি, কি ভাবছো এত? এই সেজতি, না কিছু না। সেজতি, একটা পারমিশন চাইবো, দিবে? কি? তোমার শাড়িটা যদি আমি পরিয়ে। আপনি, সেটা হয় না। ওকে ঠিক আছে, আমি দেখবো না। তুমি বরং আমার চোখে কাপড় বেঁধে দাও। সত্যি দেখবেন না তো? না। আমি বললাম না থাক, আমি একা পারবো। শুভ সাথে সাথে আমার কাছে এসে আমাকে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, আমার কি এতটুকু অধিকার নেই? তাই বলে ও আমাকে শাড়ি পরানো শুরু করলো চোখ বন্ধ করে। আমি আর বাধা দিলাম না। জানি বাধা দিলেও ও শুনবে না। শাড়ি পরানো শেষ হলে ও আমাকে একটা টিপ পরিয়ে দিল, তারপর মাথায় ফুল দিয়ে দিল। নাও, এবার তুমি একদম রেডি। দেখি তোমাকে কেমন লাগছে, একটু দূরে গিয়ে দাঁড়াও তো। আমি ওর কথা মতো দূরে গিয়ে দাঁড়ালাম। ও দেখে বলল, সেজতি, আমি তোমাকে একটু হা করতে পারি? না, একদম না। তাই বলে আমি বাইরে চলে যাচ্ছি, ঠিক তখনই শুভ আমার হাতটা টেনে ধরলো পিছন থেকে আর বলল,
কেন এত কষ্ট দাও আমাকে বলো তো? আমি হাতটা ছাড়িয়ে চলে যাচ্ছি, ও আবার আমার হাত টেনে ধরলো। এবার আমার মেজাজ খারাপ হয়ে গেল। বললাম, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি আমার শরীরটাকে ভালোবাসেন? বলা মাত্রই শুভ আমার কাছে এসে সপাটে একটা চর বসিয়ে দিল আমার গালে। তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি কখনো বুঝতে চেষ্টা করো না সেজুতি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তারপর সে আমার এতটাই কাছে চলে আসলো যেন ওর নিঃশ্বাস আমার মুখের উপরে পড়ছে। আমার খুবই অস্বস্তি লাগছে। আমি যদি তোমার শরীরে চাইতাম তাহলে ওই দিন রাতে আমি ইচ্ছে করলে তোমাকে বুক করতে পারতাম, কিন্তু একটা কথা মনে রাখো সেজুতি, আমি ভালোবাসি তোমাকে। আমি আসছি, নিচে ওয়েট করছে সবাই। তুমি ভালোবাসো না আমাকে সেজুতি? আমার হাত দুটো চেপে ধরে, ছাড়ুন আমাকে, আমার লাগছে। তুমি কি অন্য কাউকে ভালোবাসো সেজুতি? অন্য কাউকে যদি ভালো না বাসো তাহলে আমার কাছে আসলে তোমার আপত্তি কিসের বলো? আমি শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলাম। ঠিক তখনই শুভ একটা চুড়ি দিয়ে নিচের হাতটা কেটে ফেললো। কি করছেন কি? এতটা অবুঝের মতো কাজ করেন কেন আপনি? ইস, কতটা কেটে গেল, রক্ত বের হচ্ছে। দাঁড়ান, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসি। রক্ত পড়ুক তাতে তোমার কি? তুমি তো ভালোবাসো না আমাকে। এই কথা বলে শুভ নিজের হাতটা কাটলো ছুরি দিয়ে। তুমি যতক্ষণ না বলবে ভালোবাসি ততক্ষণ আমি হাত কাটতে থাকবো। পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ পাগল আমি। তুমি জানো আমি তোমাকে কত ছোটোবেলা থেকে ভালোবাসি? জানো না, আমি শুধুমাত্র তোমার জন্য এতটা বছর নিজেকে প্রতিষ্ঠিত করেছি। বাবা মা আমাকে কত মেয়ে দেখেছে, আমি শুধুমাত্র তোমার জন্য ওয়েট করেছি এতটা বছর। তোমার বড় আপু বড় বিষয়টা জানতো। এখন তুমি যদি ভালো না বাসো তবে আমার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। এটা বলে শুভ ছুরি নিজের পেটে ঢুকিয়ে দিল। রক্ত দেখে সেন্সলেস হওয়ার মতো অবস্থা। আমি দৌড়ে গিয়ে শুভর মাথাটা কোলে করে তুলে কাঁদতে লাগলাম। বাইরে গিয়ে সবাইকে ডেকে আনলাম। সবাই মিলে ধরাধরি করে শুভকে হসপিটালে নিয়ে গেল। শাড়িটা মনে হয় আমার শরীরে নেই, জানি না কিছু, মাথায় কাজ করছে না আমার। এদিকে সবাই আমাকে দোষারোপ করছে যে আমার জন্য আজ শুভর এই অবস্থা, আমার জন্য আজ শুভ এই অনুষ্ঠানে বাধা পড়লো। চারদিকে সবাই এসব বলছে, মাথাটা ফেটে যাচ্ছে। চারদিকে এত চাপ সইতে না পেরে আমি সেন্সলেস হয়ে পড়লাম হসপিটালের ভেতরে। জানি না তারপর কি হলো। সেন্স ফেরার পর দেখলাম আমি নিজের রুমে শুয়ে আছি। রুমটা একদম ফাঁকা। নিচে গিয়ে দেখি শুভর বাবা মা আর আমার বাবা মা একসাথে বসে আছেন। আমি নিচে যাবার সাথে সাথে শুভর বাবা মা আমার দিকে এগিয়ে এসে আমার সামনে হাত জোর করে বলল, ছি মামি, আপনি কেন হাত জোর করছেন? আপনি আমার গুরুজন, ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনাদের কাছে। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। শুভ যে আমাকে এতটা ভালোবাসে আমি বুঝতে পারিনি। শুভ এখন কেমন আছে মামা? ঠিক আছে মামা, আপনারা চিন্তা করবেন না। শুভর সব দায়িত্ব আমার। আপনারা শুধু বিয়ের আয়োজন করুন। আমি উপরে এসে রেডি হয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে শুভর পাশে বসে ওর হাতে হাত রেখে শপথ নিলাম, আর যাই হোক আমি আর এই মানুষটার হাত কখনো ছাড়বো না। আমি আর আমার ভালোবাসা হারাতে চাই না। যে আমাকে ভালোবাসে না তার জন্য আর কষ্ট পাবো না আমি, আর চোখের পানি ফেলবো না আমি রাফিনের জন্য। এবার থেকে আমি শুধু শুভকে ভালোবাসবো। আমি বুঝে গেছি এই মানুষটা আমার এক কথায় আমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারে। শুভ চোখ খুলছে হালকাভাবে। ও চোখ খুলে আমাকে দেখেই বলল, এবার তুমি আমাকে ভালোবাসবে তো? আপনি কি পাগল বলুন তো? এমন কাজ কেউ করে? আপনার যদি কিছু একটা হয়ে যেত? আমার কিছু হলে তোমার কি? তুমি তো আর ভালোবাসো না আমাকে। আমি শুভর হাতটা আমার মুখে বোলাতে বোলাতে বললাম, কে বললো ভালোবাসি না? আমি ভীষণ ভালোবাসি আপনাকে। তাহলে আপনি করে কেন বলছো? ঠিক আছে, আর বলবো না। এবার তোমাকে খুব জলদি সুস্থ হয়ে উঠতে হবে কিন্তু। কেন? কেন আবার? সামনে আমাদের বিয়ে। সত্যি বলছো সেজুতি? হ্যাঁ সত্যি। 3 সত্যি বলো। হ্যাঁ 3 সত্যি। আমি শুভর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দিলাম। এইভাবেই দিন যেতে লাগলো। প্রায় 2 মাস হয়ে গেল। শুভ এখন পুরোপুরি সুস্থ। 3 দিন পর আপুর বিয়ে। আমাদের জন্য ওর বিয়েটাও আটকে ছিল। শুভ বিয়েতে হয়তো থাকতে পারবে না। ডক্টর ওকে ফুল বেড রেস্টে থাকতে বলেছে। বাড়িতে বিশাল আয়োজন চলছে। আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে শুভকে দেখতে যাই। ওর খুব মন খারাপ বিয়েতে থাকতে পারছে না বলে। কাল আপুর গায়ে হলুদ, শুভ থাকছে না, তাই ওর কাজগুলো এখন আমাকেই করতে হবে। আপু এসে বলল, সে যদি আমার 2-3 জন বন্ধু বান্ধবী আসবে বাইরে থেকে, 3টার সময় তুই একটু নিতে আসতে পারবি? হ্যাঁ আপু, অবশ্যই পারবো। ঠিক আছে, তুই যা, আমি ওদেরকে তোর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি।
ওরা পৌঁছে তোকে কল করে খুঁজে নেবে। ওকে আপু, আমি একটা জিন্স আর একটা টপস পরে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। হ্যাঁ, এগুলোই পরি আমি এখন। শার্টও পরি মাঝে মাঝে, তবে ওগুলো পরা বাদ দিয়ে দেব। শুভ পছন্দ করে না। আপুর অনেক ফ্রেন্ড বাইরে লেখাপড়া করে, রাফিনও তো করে। এতদিনে ও হয়তো ওর জিএফকে বিয়ে করে সুখে সংসার করছে, তাতে আমার কি? এখন আর আমি ওসব নিয়ে ভাবি না, আমি আমার লাইফ পার্টনার পেয়ে গেছি। এসব ভাবতে ভাবতে আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ঝাপসা চোখে একজনকে হেঁটে আসতে দেখলাম। ভাবলাম হয়তো দেখার ভুল, কিন্তু না, ভালোভাবে তাকিয়ে দেখলাম ওটা রাফিন। নিজের চোখকে বিলিভ করতে পারছি না। ওর সাথে আরও 2টা ছেলে আর একটা মেয়ে। বাকিদেরও আমি চিনি, ওরা সব আপুর ফ্রেন্ড। রাফিনকে দেখে আমি মোটেও খুশি হইনি। ওরা চলে এসেছে। আমি রাফিন, আপনি? হ্যাঁ জানি, সেজুতি। হোয়াট? জি ভাইয়া। কখনো হতে পারে না। আমি যে সেজুতিকে চিনতাম সে তো... এটা বলে রাফিন হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি জানতাম এমনটাই হবে। রাফিন ভাই, গাড়িতে উঠবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন? অনেক সুন্দরী হয়ে গেছো তুমি, কেমন আছো? কথাটা বলে রাফিন আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। আমি যেন পাথর হয়ে গেলাম। সাথে সাথে রাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার রাফিন চৌধুরী, এটা বিদেশ নয়, বাংলাদেশ। তাই বলে গাড়িতে উঠে বসলাম। রাফিন আমার পাশে বসতে গেল। সাথে সাথে আমি বললাম, আপু আপনি সামনে আমার কাছে এসে বসুন, আর ভাইয়ারা আপনারা পেছনে বসুন। ড্রাইভ কে করবে শুনি ম্যাডাম? আমি করব। রাফিন শুনে হা করে তাকিয়ে আছে। যাই হোক বাড়িতে পৌঁছে গেলাম। সারাটা পথ রাফিন আয়নার ভেতর দিয়ে হা করে তাকিয়েছিল আমার দিকে। আজ বিকেলে আপুর গায়ে হলুদ। আমি শাড়ি পরছি। শাড়িটা পরতে খুব ভালো লাগছে, কারণ এটা শুভ কিনে দিয়েছে। শাড়ি পরতে পরতে মনে হলো কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। পেছন ফিরে দেখি রাফিন। আপনি এখানে কি করছেন? এইভাবে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের শাড়ি পরা দেখতে লজ্জা করে না? ছি! খুব সুন্দর লাগছে তোমাকে সেজুতি। রাফিন রুমের ভেতরে ঢুকে আমার খোপায় একটা ফুল গুজে দিয়ে বলল, বিয়ে করবে আমাকে? কথাটা শুনে আমি ওর গালে সপাটে একটা চর বসিয়ে দিয়ে বললাম, আমার মতো মেয়ের সাথে মানাবে না আপনাকে। আমাকে বিয়ে করলে কি বলবে আপনাকে সোসাইটির লোকজন? আপনি বরং অন্য জায়গায় ট্রাই করুন। বলে আমি রুম থেকে বের হয়ে চলে এলাম। শুভর কাছে যাব একটু। ওর দেওয়া শাড়িতে আমাকে কেমন লাগে সেটাও দেখতে চেয়েছে। শুভ, কেমন আছো? কি হলো, চুপ করে আছো যে? বা, আমার বউটাকে যে এত সুন্দর লাগছে আজকে, সে কি জানে? এটা বলে শুভ আমাকে জড়িয়ে ধরলো। আমার কপালে একটা চুমু দিয়ে বলল, যদি আমি যেতে পারতাম। তোমাকে একা ছাড়তে ইচ্ছে করছে না সেজুতি। আমি ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, তোমার বউ পালিয়ে যাবে না তোমাকে ছেড়ে, বুঝলে? যদি কেউ কেড়ে নিয়ে যায় তোমাকে আমার কাছ থেকে? আমি শুভকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তো যাব না। বলে বাসায় চলে আসলাম। সবাই নিচে ভীষণ মজা করছে, কিন্তু আমার ভালো লাগছে না। শুভ থাকলে খুব ভালো লাগতো। ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি, কেউ একজন আমার মুখটা চেপে ধরে চিলেকোঠার রুমে নিয়ে গেল। দেখি ওটা রাফিন। রাফিন আমার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে বলল, সুন্দরী হয়ে দেমাগ বেড়ে গেছে নাকি? তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? ছাড়ুন আমাকে, লাগছে আমার। ছাড়ুন, না হলে চিৎকার করব। ছাড়ুন বলছি। চিৎকার করবে? করো। একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ও। আমি জোরে চিৎকার শুরু করলাম। সাথে সাথে রাফিন আমার ঠোঁট জোড়া দখল করে নিল। অমানুষের মতো কিস করা শুরু করলো। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিল। ছি, আমার ভাবতেও ঘৃণা করছে আপনার মতো একটা মানুষকে আমি একটা সময় ভালোবাসতাম। ছি, কি করে এমন একটা অমানুষকে ভালোবেসেছিলাম সেটা ভাবলেও এখন ঘৃণা লাগছে। আমি রাফিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিচে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। ভেবে দেখলাম এবার যত তাড়াতাড়ি সম্ভব শুভর সাথে বিয়েটা হয়ে গেলে বাঁচি। নিচে এসে দেখলাম আপুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিরে সেজুতি, কোথায় ছিলে? এই উপরে ছিলাম মা। তোর আপু অনেকক্ষণ থেকে খুঁজছে তোকে, যা জলদি। আচ্ছা মা। আমি আপুর পাশে গিয়ে বসতেই আপু একটা রাগী লুক দিয়ে বলল, কই ছিলে এতক্ষণ? আমার গায়ে হলুদ আর আমার একমাত্র বোনই হওয়া। আপু আসলে রাফিন। ভেবেছিলাম আপুকে বলে দেব, কিন্তু যখনই বলতে যাব দেখি রাফিন হাজির। ওই দেখ রাফিন, এই রাফিন তোকে খুঁজছে সেজুতি। আপু না। রাফিনকে দেখে আমি উপরে চলে গেলাম রেগে। এখানে থাকলে জানি না আবার কি করে। উপরে গিয়ে দেখি আমার রুম একদম অন্ধকার। লাইট জ্বালাতে যাব ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমাকে জড়িয়ে ধরে। আমার মুখে হলুদ মাখিয়ে দিল।
দিয়ে আমার কাঁধের চুলগুলো সরিয়ে একটা কিস করলো। এটা রাফিন ছাড়া আর কেউ না। ওর এত বড় সাহস কি করে হয়? প্রচণ্ড রেগে গিয়ে আমি মুখ ঘুরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। তারপর রুমের লাইট অন করে যা দেখলাম, দেখে আমার মাথা ঘুরে গেল। দেখলাম শুভ দাঁড়িয়ে আছে। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল। ওটা রাফিন না, ওটা শুভ ছিল। কি করব আমি এখন? কি বলবো শুভকে? শুভ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওর চোখ ছলছল করছে। সেজুতি, তুমি আমাকে মারলে? না শুভ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ শুভ, ক্ষমা করে দাও আমাকে। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম রাফিন। রাফিনকে? না মানে রাফিন। রাফিন রাফিন আবার কে? কেউ না। শুভকে যদি বলি আমি রাফিনকে একসময় ভালোবাসতাম, তাহলে ও হয়তো কষ্ট পাবে, তাই বললাম না। তাছাড়া রাফিনের সাথে তো আমার কখনো রিলেশন ছিল না, বলারই বা কি আছে? না বলাটাই ভালো। রাফিনকে মানে? তুমি তো এইমাত্র বললে রাফিন। আমি কিছু না বলে সোজা গিয়ে শুভকে জড়িয়ে ধরলাম। আমি জানি ওর আর রাফিনের কথা মনে থাকবে না। আমি শুভর গালে হাত বোলাতে বোলাতে বললাম, খুব লেগেছে না? সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমি তো কল্পনাও করিনি তুমি আসবে। আমি তো তখন বললাম তোমাকে, তুমি তো বললে না, যাব না। আসলে তোমাকে ছেড়ে একা থাকতে ইচ্ছে করছিল না তাই। আর বাবা মা তো এমনিতেই আসতো, ওরা একবার বললো তাই আর এই সুযোগ হাতছাড়া করলাম না। চলে আসলাম। সোজা একটা কথা বলি। হ্যাঁ বলো। সেজুতি, একটা কথা বলি, তুমি সত্যি ভালোবাসো তো আমাকে? বোঝো না? হ্যাঁ বুঝি, তবুও কেন জানি খুব ভয় লাগে তোমাকে কিসের ভয়? জি হারানোর ভয়। আসলে অনেক কষ্ট করে পেয়েছি তোমাকে, পারলে তোমাকে বুকের ভিতরে রেখে দিতাম। স্যার, বুঝলাম। এখন চলুন নিচে, সবাই অপেক্ষা করছে, চলুন। ঠিক আছে চলো। আমরা দুজন মিলে নিচে গেলাম। গিয়ে দেখি রাফিন এখনো আপুর পাশে বসে আছে। আমরা যেতেই আপু শুভর সাথে পরিচয় করিয়ে দিল। শুভ রাফিনের নামটা শুনে কেমন যেন ভ্রু কুচকালো। জানি না ও কিছু সন্দেহ করলো কিনা। ভীষণ ভয় করছে। একটা সময় যাকে ভালোই বাসতাম না, তাকে আজ হারানোর ভয় কাজ করছে মনের ভেতর ভীষণভাবে। আর যাকে ভালোবাসতাম তার থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। শুভ, এদিকে আসো। তাই বলে আমি শুভর হাত ধরে ওখান থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। আপু সাথে সাথে বলল, কিছুদিন পর বিয়ে, আর এখনই এই অবস্থা? বরকে চোখে আনাচ্ছিস এক্ষুনি? শুভ আপুর কথা শুনে লজ্জা পেল। বিয়ে? কার বিয়ে বিথি? আরে তোকে তো বলা হয়নি, সে যদি আর শুভর বিয়ে খুব জলদি। আবার বিয়ে খাওয়ার জন্য রেডি হ দোস্ত রাফিন। বিয়ে কবে ঠিক হলো? তুই তো কিছু বললি না আমাকে। আরে হয়েছে কিছুদিন আগে, এর ভেতরে অনেক ঝামেলায় ছিলাম, এই জন্য বলা হয়ে ওঠেনি। আমি আপুর কথা শুনে রাফিনকে দেখিয়ে দেখিয়ে শুভর হাতটা ধরে সেখান থেকে কিছুটা দূরে চলে এলাম। দূর থেকে দেখি রাফিন ব্রু কুচকে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি মনে মনে বললাম, দেখ, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একটা সময় তোর জন্য দিন রাত কেঁদেছি। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। সে যদি বিথির বন্ধুদের থাকার ব্যবস্থা কর। মানে ওরা থাকবে? হ্যাঁ, তো কোথায় যাবে ওরা? ওদের বাসা কত দূর জানিস? ওরা পরশু একেবারে বিথির বউ ভাতে অনুষ্ঠান শেষ করে ফিরবে। কেন মা? রাফিন ভাইয়ের বাসা তো কাছে, উনি তো চলে যেতে পারে। এত বেশি বুঝিস কেন তুই? সবাই থাকবে, ওখানে চলে যাবে। তুই যা, তোর রুমের পাশের রুমটাতে ওদের থাকার ব্যবস্থা কর। আর তুই আর বিথির বান্ধবী তোর রুমে থাকবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এখানে থাকবে শুনে কেমন জানি ভয় ভয় করছে। একটা সময় চাইতাম ও সবসময় আমার সামনে থাকুক, আর এখন মনে হয় সামনে থেকে গেলে বাঁচি। আমার পাশে বিথি আপুর রুম, ওখানে আপুর বন্ধুদের থাকার ব্যবস্থা করা হলো। শুভরা চলে যাবে এবার। আমি নিচে গেলাম ওকে এগিয়ে দিতে। নিচে গিয়ে দেখি শুভ রাফিনের সাথে গল্প করছে। রাফিনের মনে কি আছে বুঝতে পারছি না। ও শুভর সাথে একদম ফেভিকলের মতো চিপকে আছে। সেজুতি, কোথায় ছিলে? আমি চলে যাব? দেখো তোমার সেজুতি আবার কারোর সাথে পালিয়ে যাবার প্ল্যান করছে কিনা। শুভকে উদ্দেশ্য করে বললাম, শাট আপ, এসব ফালতু চিন্তা ভাবনা আপনার মতো মানুষের মাথায় আসে। চলো শুভ। আমি শুভকে নিয়ে এক সাইডে গেলাম। কি ম্যাডাম, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? শুভ, আমাকে নিয়ে চলো। আমি আজ রাতটা থেকে কাল সকালে চলে আসবো আবার। তোমাকে ছাড়া থাকতে ইচ্ছে করছে না। আসলে রাফিন আমাদের বাসায় থাকবে, আমার ভয় করছে। ও আবার যদি কিছু করে, এই বিয়ে বাড়িতে কাকে কি বলবো আমি? আমরা দুজন কথা বলছি, সাথে সাথে মা চলে এলো। কেন মা? আমি সেজুতিকে নিয়ে যাব, ও কাল সকালে চলে আসবে।
শুভ আমার মাকে মা বলে ডাকে। সে যদি একটু শোন। হ্যাঁ মা, আসছি। মা আমাকে এক সাইডে নিয়ে গেল। সে যদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিছুদিন পর তোর আর শুভ বিয়ে, আর বিয়ের আগে শ্বশুরবাড়ি যাবে, মানুষ কি বলবে? তুই শুভকে বারণ করে দে। তাছাড়া বিয়ে বাড়ি কত কাজ জানিস? কিন্তু মা, করো কিন্তু না, তুই এখনই শুভকে বুঝিয়ে বল, ও বুঝবে। আর ভালোভাবে বলবি, যত কষ্ট না পায়। এমনিতে ছেলেটা অসুস্থ। মা, আবার মামা করিস না, তোকে যা বলছি যা কর। আমি শুভকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। ওকে তো থাকতে বলতে পারছি না, কারণ ওর শরীর খারাপ। আমি রুমে ফিরে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম হাঁটতে। দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে এক কোণে। মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে সে কাঁদছে, বারবার চোখ মুছছে নিজের হাত দিয়ে। আমি কিছুটা কাছে যেতেই দেখলাম ওটা আর কেউ না, ওটা রাফিন। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আমি ওকে দেখে পা টিপে টিপে চুপি চুপি সেখান থেকে চলে আসছি। ঠিক তখনই ও বলে উঠল, অনেক অনেক শুভেচ্ছা। বিয়ে ঠিক হয়েছে বলনি তো? কে আপনি যে আপনাকে বলতে হবে? শুভ আমাকে ভালোবাসে, আর আমিও। ফেসবুকে আমাকে ব্লক দিয়েছিলে এই জন্য? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসছি। ঠিক তখনই রাফিন এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি যেন আকাশ থেকে পড়লাম একেবারে। ওর মতো একটা মানুষের চোখেও পানি আসতে পারে এটা ভেবে। সে যদি, আমি তোমাকে ভালোবাসি। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। আপনার মতো একটা শয়তানের মুখে ভালোবাসি কথাটা শোভা পায় না। আর তাছাড়া আমি শুভকে ভালোবাসি। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যাচ্ছি। দাঁড়াও, সে যদি, কিছু কথা ছিল তোমার সাথে। আপনার মতো মানুষের কথা শোনার মতো কোনো সময় নেই। প্লিজ সে যদি, একটা সময় আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম, তার জন্য হলেও আর তুমি 5টা মিনিট আমাকে দাও, একটু শোনো আমার কথাগুলো। ঠিক আছে, বলুন। তুমি কি ভাবতে সে যদি আমি তোমাকে ভালোবাসি না? আসলে তুমি তখন খুব ছোট ছিলে, সেই জন্যে আমি কখনো আমার ভালোবাসার কথা প্রকাশ করিনি, যাতে তোমার পড়াশোনা নষ্ট না হয়। আমি তোমাদের বাসায় বারবার আসতাম শুধু তোমাকে একটাবার দেখার জন্য। বিধি তো বাহানা ছিল মাত্র। তুমি আমাকে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি সেটা সবসময় লক্ষ্য করতাম। এমনকি আমি বিদেশ যাবার দিনও তোমাকে একটাবার দেখার জন্য তোমাদের বাড়িতে এসেছিলাম সকালে। এয়ারপোর্টে বন্ধুদের নিয়ে যাবার প্ল্যানিং করেছিলাম, যাতে তুমিও যাও। আমি বিদেশ থেকে দিনের পর দিন তোমার খোঁজ রেখেছি। বিদেশ থেকে কত কষ্ট করে তোমাকে ফেসবুকে খুঁজে খুঁজে রিকোয়েস্ট দিয়েছিলাম জানো? আর ফেসবুকে যে মেয়েটার ছবি দিয়েছিলাম, এটা আমারই চাচাতো বোন। তোমাকে জ্বালানোর জন্য ছবি দিয়েছিলাম, যাতে তুমি বলে ফেলো যে তুমি আমাকে ভালোবাসো। তোমাকে আমি তখনই বলতাম, কিন্তু তুমি তো ব্লক দিছিলে আমাকে, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারও ছিল না আমার কাছে। চুপ থাকুন, চুপ। অনেক হয়েছে, আর না। খুব সুন্দর মিথ্যা বলতে পারেন আপনি, খুব সুন্দর। যথেষ্ট হয়েছে, আর না। আর তুমি জানো শুভকে আমি... চুপ। আপনার মতো একটা মানুষের মুখে শুভর নামও উচ্চারণ করবেন না। কিন্তু সে যদি... আমি রাফিনের কোনো কথা শুনলাম না, না শুনে সেখান থেকে চলে এলাম। নিচে এসে নিজের রুমে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আচ্ছা, আমার কি রাফিনের কথাগুলো শোনা উচিত ছিল? রাফিন মনে হচ্ছে শুভর ব্যাপারে কিছু একটা বলতে চেষ্টা করছিল। হয়তো শুভকে আমার চোখে খারাপ করার জন্য ওর নামে খারাপ কিছু বলতো বানিয়ে বানিয়ে। শুনিনি, ভালোই করেছি। এত কিছু ভেবে শুধু শুধু রাত জেগে থাকার কোনো মানে হয় না। তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ি। কাল আপুর বিয়ে, অনেক কাজ। ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠলাম, উঠে ব্রাশ করে ছাদে গেলাম। গিয়ে দেখি রাফিন ফোনে কথা বলছে। ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও কারোর সাথে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। শুধু বারবার বলছে, তুই এত বড় বেইমানি করতে পারিস না আমার সাথে। তুই এটা করতে পারলি কি করে? যাই হোক, যার সাথে ইচ্ছা কথা বলুক, ঝগড়া করুক, তাতে আমার কি? আমি নিচে চলে আসছি, তখন একটা শব্দ দেখলাম। রাফিন ওর ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো, আর চিলেকোঠার দেওয়ালে জোরে জোরে ঘুষি মারছে। ওর হাত থেকে রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে গেলাম। কি করছেন রাফিন ভাই? এটা মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখেন তো কত রক্ত বের হচ্ছে। ছাড়ো আমাকে, রক্ত ঝরলে ঝরছে আমার, তাতে তোমার কি? দূরে যাও আমার থেকে। আমি আর কোনো কথা না বাড়িয়ে উঠে এলাম সেখান থেকে। সে যদি, দাঁড়াও। রাফিন দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। আমি ধাক্কা দিয়ে রাফিনকে সরিয়ে দিলাম। সে যদি, শুভ তোমাকে কবে থেকে ভালোবাসে? ও আমাকে অনেক ছোট থেকে ভালোবাসে। আচ্ছা সে যদি, তুমি একটা কথা কখনো ভেবে দেখেছো? কি? যে মানুষটা তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, সে তোমাকে সেই ছোটবেলা থেকে তোমাকে প্রপোজ করার আগে পর্যন্ত কতবার দেখেছে? তুমিও বা কতবার দেখেছো ওকে? আমি ওকে আপুর বিয়ের আগে একবার দেখেছিলাম, আর কখনো দেখিনি। আচ্ছা সে যদি,
যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে সে তোমাকে না দেখে 10-15 বছর কিভাবে কাটিয়ে দিল। ভালোবাসলে এভাবে দূরে থাকা যায়? ভালোবাসার মানুষকে না দেখে? আর এমনটাও তো না যে ওর বাসা অনেক দূর, ও তো কাছেই থাকে। ইয়ে মানে মানে সে যাই হোক, দেখুন আপনি একদম শুভ আর আমার মাঝে ঝামেলা পাকাতে আসবেন না। আমি নিচে আসার জন্য পা বাড়ালাম। রাফিন আবারও বলে উঠল, তুমি কি কখনো খেয়াল করেছিলে আমি চলে যাওয়ার পর থেকে তোমাকে কেউ ফলো করতো রোজ? হ্যাঁ ওটা তো শুভ ছিল, কিন্তু এক সেকেন্ড দাঁড়ান, আপনি কি করে জানলেন এটা? নিশ্চয়ই শুভ বলেছে, তাই না? শুভ তোমাকে এত ভালোবাসে অথচ শুধু দূর থেকে ফলো করতো তোমাকে, কখনো কাছে এসে প্রপোজ করেনি। এটা কি আশ্চর্যজনক ব্যাপার না? চুপ থাকুন একদম, অনেক হয়েছে। আপনি আর শুভর সম্পর্কে একটা বাজে কথা বলবেন না প্লিজ। সে যদি, তুমি কি জানো শুভ আর আমি অনেক আগে থেকে দুজন দুজনকে চিনি। ইনফ্যাক্ট ও আর আমি একসময় খুব ভালো বন্ধু ছিলাম। কি বলছেন কি আপনি? কই, শুভ তো কখনো বলেননি আপনার কথা আমাকে। বলবে না তো? ও আমার আমানতের খেয়ানত করেছে, ও কথা দিয়ে কথা রাখেনি। মানে? মানে আমি শুভকে বলেছিলাম, সেজুতি আরে সেজুতি, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আর তুমি ছাদে? শুভ তুমি এত সকালে? কেন, আমাকে আসতে মানা নাকি? আর তোমার কথা ভীষণ মনে পড়ছিল, একটু পরে এমনিতেই তো আসতামই, তাই একটু আগে চলে আসলাম। দাঁড়াও শুভ, তোমার সাথে কিছু কথা আছে। রাফিন কিছু বলছিল, ও নাকি তোমাকে। ও সেজুতি, পরে শুনবো, এখন চলো তো, আপু ডাকছে নিচে তোমাকে। এটা বলে শুভ আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল, আর আমি পেছনে দাঁড়িয়ে থাকা রাফিনের দিকে তাকিয়ে রইলাম। আমি কেন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। কিছু তো একটা আছে যেটা আমার থেকে গোপন করা হয়েছে, কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে। আমি নিচে গিয়ে, আপু তুমি আমাকে ডাকছো? কই না তো। কিন্তু শুভ যে বলল। আচ্ছা সে যদি, শুভর কি হয়েছে? না তো আপু, কেন? শুভ একটু আগে এসে তোকে পাগলের মতো খুঁজছিল, বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, তুই কি পার্লারে যাবি? চল রেডি হ। না আপু, আমি যাব না, তুমি মিহি আপুকে সাথে নিয়ে যাও। তোর আবার কি হলো? কিছু না, আমি বাসায় রেডি হতে পারবো, যাও। আর এমনিতেও আমি কি পার্লারের থেকে খারাপ সাজি নাকি? তাই বলে আমি একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম। আপু যেন কিছু বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে। আমি নিচে যাচ্ছি, সাথে শুভ আমার হাতটা টেনে এক সাইডে নিয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, চলো না সেজুতি, আজকে আমরা আমাদের বিয়েটা সেরে ফেলি। কি বলছো? মাথা ঠিক আছে তোমার? কেন, কত কি রেজিস্ট্রিটা করে রাখি? আর তো মাত্র 1 মাস, এত তাড়াহুড়োর কি আছে শুভ? তাছাড়া আমি পালিয়ে যাচ্ছি না কোথাও, বুঝলে? রেজিস্ট্রিটা করে রাখলে সমস্যা কি? কি হয়েছে বলো তো শুভ তোমার? শরীর ঠিক আছে তো? ছাড়ো আমাকে, আর একদম পাগলামি বাদ দাও। আমি রেডি হব। না, ছাড়বো না। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেলাম, তাকিয়ে দেখলাম আমাদের পেছনে দরজার পাশের ফুলদানিটা পড়ে আছে। দরজার পর্দাটা এখনো নড়ছে, তার মানে কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিল। আমি দৌড়ে গেলাম দেখার জন্য, দেখি রাফিন চলে যাচ্ছে। ও কেন শুনছিল আমাদের কথা? আমার কেমন যেন লাগছে, মাথায় কাজ করছে না। কিছু একটা চলছে যেটা আমি জানি না। কি হলো সেজুতি? না কিছু না, তুমি থাকো, আমি রেডি হতে যাব। আমিও যাব তোমার সাথে। মাথা ঠিক আছে তোমার শুভ? কেউ দেখলে কি ভাববে? আর আমিও বা কিভাবে চেঞ্জ করব তোমার সামনে? ঠিক আছে, আমি তাহলে দরজার বাইরে অপেক্ষা করব। আমার অনেক টাইম লাগবে। তুমি বসে বসে কি করবে? তাতে কি? আচ্ছা তোমার যা ভালো লাগে করো। শুভ শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি, ওর এমন অদ্ভুত আচরণ দেখে অবাক হচ্ছি আমি। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। তখন অদ্ভুত একটা জিনিস দেখলাম নিচে শুভ আর রাফিন কথা বলছে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে ওদের ভেতর প্রচণ্ড কথা কাটাকাটি হচ্ছে। আমি সাথে সাথে নিচে গেলাম, গিয়ে দেখি ওরা আমাকে দেখে আবার হেসে হেসে কথা বলছে। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমি আবার ফিরে এলাম, এসে দেখি আবার আমার মা বাবা আর শুভর মা বাবা কি যেন আলোচনা করছেন। আমি সেদিকে কান্না দিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে রেডি হচ্ছি, ঠিক তখনই মা এসে বলল, সেজুতি, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা বলো। সেজুতি, শুভর বাবা মা চায় আজকে বিধির সাথে তোরা শুভর রেজিস্ট্রিটাও হয়ে যা। তুই কি বলিস মা? মা এই কথাটা শুভর বাবা মায়ের নাকি শুভর? যারই হোক, আমাকে বলল ওর বাবা মা। এখন তোর কি মতামত তাই বল। মা, আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম রাফিন মাথা নাড়িয়ে আমাকে না করতে বলছে। কি হলো,
চুপ করে আছিস কেন? কিছু বল। মা আমি একটা জিনিস বুঝলাম না, এত তাড়াহুড়োর কি আছে মা? আর বিয়েটাকে ছেলে খেলা নাকি যে বললাম আর হয়ে গেল? দেখো মা, আমি এইভাবে বিয়ে করতে চাই না। এটাই তো শেষ কথা? হ্যাঁ মা। মা রুম থেকে চলে গেল, সাথে সাথে রাফিন রুমে ঢুকলো। থ্যাংক ইউ সেজতি আমার কথাটা শোনার জন্য। আমি আপনার কথা রাখার জন্য কিছু করিনি, আমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি। আপনি যদি ভেবে থাকেন আপনার কথা রাখার জন্য এমনটা করেছি, সেটা আপনার ভুল ধারণা। সেজতি তোমার সাথে কিছু কথা ছিল, ওই যে তখন বলতে বলতে চলে গেলে। হ্যাঁ বলুন। সেজতি শুভ আসলে সে যদি তুমি এখনও রেডি হওনি, আর রাফিন কি করছে তোমার রুমে? আমাকে আসতে দিচ্ছিল না, আর ওকে আসতে দিলে কেন? আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? না আসলে ও তখন কি বলতে বলতে। চুপ করো, রেডি হও জলদি। আর রাফিন নিচে চলো আমার সাথে, মা তোমাকে ডাকছে। আমি আসছি, তুমি যাও। আরে এখনই ডাকছে মা তোমাকে। আজকাল শুভর আচরণ বড় অদ্ভুত লাগে। রাফিন আর শুভর ভেতরে কিছু একটা চলছে, কি চলছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। রাফিন আর শুভর ভেতরে কিছু একটা চলছে, কিন্তু কি চলছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে যেভাবেই হোক। আপু চলে এসেছে পার্লার থেকে, আমি এখনো রেডি হইনি। আমি কোনো রকম রেডি হয়ে নিচে গেলাম, আপুর পাশে গিয়ে বসলাম। শুভ এক মিনিটও চোখের আড়াল করছে না আমাকে। এদিকে রাফিন আমার চারিপাশে ঘুরঘুর করছে, মনে হয় ও কিছু বলতে চায় আমাকে। ছেলের বাড়ির লোক এসে গেছে, আমি দৌড়ে গেলাম গেট ধরতে। তখনই কেউ একজন রং মেরে দিল আমার গায়ে। আমার পুরো ড্রেস নষ্ট হয়ে গেল, আবার চেঞ্জ করতে যেতে হবে। ধুর, ভালো লাগে না। আমি উপরে চলে গেলাম চেঞ্জ করতে। চেঞ্জ করা শেষে আমি নিচে নামছি, ঠিক তখনই কেউ একজন আমার মুখ চেপে ধরলো পেছন থেকে। তারপর আমার আর কিছু মনে নেই, মনে হয় আমি সেন্সলেস হয়ে গেছি। জানি না কতক্ষণ এইভাবে সেন্স হারিয়ে পড়েছিলাম। সেন্স ফেরার পর আমি যেন চোখ মেলে তাকাতেই পারছি না, দুই চোখ যেন ঘুমে ভরে আছে। ঝাপসা চোখে দেখলাম আমার সামনে কেউ একজন চেয়ারে বসে আছে, আর আমি মনে হলো বেডে শুয়ে আছি, কিন্তু চোখ মেলে ভালোভাবে দেখার শক্তি যেন আমার নেই। আমি আবার ঘুমিয়ে পড়লাম। কতদিন এইভাবে রুমটাতে সেন্সলেস হয়ে পড়েছিলাম কিছুই জানি না। শুধু দু একবার তাকিয়েছি, তাও ঝাপসা ঝাপসা। কেউ একজন আমাকে খাইয়ে দিত, খেয়েছি কিনা জানি না, হয়তো খেয়েছি। আজকে হঠাৎ আমি পুরোপুরিভাবে সেন্স ফিরে পেয়েছি মনে হচ্ছে। চারপাশটা একদম ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে উঠে জানালার কাছে গেলাম, জানালাটা খুলে দিলাম, দিয়ে অবাক হয়ে বাইরে তাকালাম। এই জায়গাটায় আমি আগে কখনো এসেছি বলে মনে হয় না, মনে হচ্ছে এটা অনেক পুরাতন একটা বাংলো। কিন্তু এখানে আমাকে আনলো কে? হঠাৎ একটা আওয়াজ পেয়ে সাথে সাথে আমি আবার জানালা অফ করে আগের মতো বেডে শুয়ে পড়লাম। কারো পায়ের শব্দ, দেখলাম কেউ একজন রুমে ঢুকলো। এ কি, আমি ঠিক দেখছি তো? এটা শুভ? ভালো করে তাকিয়ে দেখলাম ওটা সত্যিই শুভ। তাহলে আমাকে এখানে কিন্তু কেন? শুভ ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। ও ভাবছে আমি এখনো সেন্সলেস। ও ওয়াশরুমে যাবার সাথে সাথে আমি ফোনটা নিয়ে রাফিনকে কল দিলাম। এ কি, রাফিনের নম্বর শুভর ফোনে অলরেডি সেভ করা। আমি রাফিনকে কল দিলাম, কেউ ফোন রিসিভ করেছে। হ্যালো শুভ, তুই সেজুতিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? দেখ তোর শত্রুতা আমার সাথে, তুই সেই শাস্তি সেজুতিকে কেন দিচ্ছিস? হ্যালো রাফিন, আমি সেজুতি বলছি। সেজুতি কোথায় তুমি? আজ একটা মাস আমরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, কোথায় আছো তুমি? তুমি জানো তোমার বাসার সবার কি অবস্থা টেনশনে? আমি রাফিনের কথা শুনে থ হয়ে গেলাম। এক মাস আমি এইভাবে পড়ে আছি এখানে, শুভ কেন এইভাবে তুলে আনলো আমাকে? আমরা তো বিয়ে করতাম কিছুদিন পরে। রাফিন শুভ আমাকে জানি না কোথায় নিয়ে এসেছে। সেজুতি কুল ডাউন, মাথা ঠান্ডা করে আমার কথা শুনো। শুভ যদি তোমাকে বিয়ের জন্য জোর করে, খবরদার তুমি রাজি হবে না। ও একটা সাইকো, মাথা ঠিক নেই ওর। তুমি যেই রুমে আছো সেখানে জানালা থাকলে খুলে দেখাতো। আশেপাশে এমন কিছু দেখতে পাও কি না যেটা দেখলে তুমি বুঝতে পারো জায়গাটা কোথায় হতে পারে? আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি জানালার কাছে যাব, ঠিক তখনই শুভ আমার হাত টেনে ধরলো। কার সাথে ফোনে কথা বলছো সেজতি? দাও ফোনটা আমাকে দাও। না, দেব না। দাও বলছি। কেড়ে নিল ফোনটা শুভ আমার কাছ থেকে। হ্যালো, কে? রাফিন? দেখো শুভ, সেজুতিকে ছেড়ে দে বলছি। আমি যদি ওখানে আসি ভালো হবে না বলছি। শুভ কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। শুভ, আমাকে এখানে কেন এনেছো? সেজতি রেডি হও, আজকে আমাদের বিয়ে। দেখো তোমার জন্য আমি কি এনেছি, এই দেখো শাড়ি। শুভ, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আমাকে এখানে কেন এনেছো? সেজতি দেখো, এটা আমার পাঞ্জাবি, তোমার পছন্দের রং নীল, সুন্দর হয়েছে না বলো? শুভর গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি হচ্ছেটা কি শুভ এসব? আমার একটা কথা জিজ্ঞেস করেছি তোমাকে, এসব কি?
আর কিসের বিয়ে? আমি কেন সবার থেকে লুকিয়ে বিয়ে করব? এমন তো না যে কেউ রাজি ছিল না এই বিয়েতে, সবাই রাজি। তাহলে এইভাবে কেন? আমি এক্ষুনি বাড়ি যাব শুভ। তাই বলে আমি বাইরে বের হতে লাগলাম, তখনই শুভ আমাকে টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। হ্যাঁ যাবো তো, বিয়েটা করনি আগে? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে আপত্তি কিসের? ছাড়ো আমাকে শুভ, আমার লাগছে। ছাড়ো বলছি, আমি বাড়ি যাব, ছাড়ো আমাকে। আমি শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে আসতে গেলাম। শুভ আমাকে ধরে সপাটে একটা চর বসিয়ে দিল আমার গালে। বিয়ে না করে এখান থেকে এক পাও বাড়াবি না, বুঝলি? আর যদি পালাতে চেষ্টা করিস তবে হাত পা ভেঙে এখানেই বসিয়ে রাখবো। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এ কোন শুভকে দেখছি আমি? শুভ তো এমন ছিল না। শুভ, কি বলছো কি তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? ছি শুভ, ছি। চুপ, একদম চুপ। আমার চুলের মুঠি ধরে বলল, একটা কথাও না, একটা কথা মনে রাখিস, তুই শুধু আমার। আহ শুভ, আমার লাগছে, ছাড়ো। এখানে শাড়ি গহনা সব রাখা আছে, রেডি হও জলদি, আজকে আমাদের বিয়ে। না, আমি এইভাবে বিয়ে করব না। আমি তো বলিনি বিয়ে করব না, করব, তবে সবাইকে নিয়ে, এভাবে চোরের মতো নয়। শুভ তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ সেজতি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। রাফিন তোমাকে কেড়ে নেবে আমার কাছ থেকে। প্লিজ সেজতি, চলো না বিয়েটা করে নিই। না শুভ, এভাবে আমি বিয়ে করব না। আর আজকে তোমার যে রূপ আমি দেখলাম, এরপরেও তোমাকে বিয়ে করব কি না সেটা আমাকে ভেবে দেখতে হবে। কি বলছো এসব তুমি সেজতি? তোমার মাথা ঠিক আছে নাকি? নাকি রাফিনকে দেখে তোমার পুরাতন প্রেম আবার জেগে উঠছে? ছি শুভ, এসব কি বলছো তুমি? আর এক মিনিট, আমি যে রাফিনকে ভালোবাসতাম সেটা তুমি কিভাবে জানলে? আমি তো কখনো তোমাকে বলিনি। আর তোমাকে কেন, আমি রাফিনের কথা কাউকে বলিনি। তুমি কিভাবে জানলে? আমি কিভাবে জানবো? এমনি গেস করলাম আর কি। আমি কোনো বাচ্চা না যে তুমি আমাকে যেটা বলবে আমি সেটা বুঝবো। আমি অনেক দিন থেকে খেয়াল করছি তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে। আজকে বলতে হবে তোমাকে, না হলে আমি তোমাকে জীবনেও বিয়ে করব না, শেষ করে দেব নিজেকে। বলো শুভ, বলো। শুভ তোমাকে কি বলবে সে যদি, বলবো তো আমি, বলার মতো ওর কাছে কিছুই নেই। রাফিন, তুমি এখানে কি করে এলে? তুমি আমাকে কল করেছিলে, সেই কল থেকে লোকেশন ট্র্যাক করে আমি এখানে পৌঁছেছি। সে যদি, তোমার মনে আছে আমি চলে যাওয়ার পর থেকে কেউ তোমাকে ফলো করতো? সেটা কে ছিল জানো? সেটা ছিল শুভ। একটা সময় ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল। তাই আমি বিদেশে আমি জানতাম না ও তোমাদের কাজিন। ও কখনো বলেনি আমাকে, আর বিথিও না। আমি বিদেশ যাওয়ার আগে খুব চিন্তায় ছিলাম যে আমি চলে যাওয়ার পর যদি তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াও, কিংবা যদি তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায়। এদিকে আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তোমাকে বিয়ের কথা বলবো। একদিন শুভ নিজেই আমাকে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি এদিকটা সামলে রাখবো। সে যদি যাতে অন্য কোথাও বিয়ে না হয় সেই দায়িত্ব আমার। আর আমিও কি সুন্দর ওর কথা বিশ্বাস করে চলে গেলাম। পরে শুভ আর আমার সাথে ঠিকমতো যোগাযোগ করতো না, তাই আমি তোমাকে ফেসবুকে নক করেছিলাম, কিন্তু তুমি ভালোভাবে আমার কোনো কথাই না শুনে আমাকে ব্লক করে দিলে। শুভ যে আমার সাথে এত বড় বেইমানি করবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। বেইমানি? কিসের বেইমানি করেছি? ভালোবাসার অধিকার সবারই আছে, আর আমি কি জানতাম আমি সেজুতিকে দেখে ভালোবাসে ফেলবো? আর সেজুতিও আমাকে এখন ভালোবাসে। তুই চাইলেও আর কিছু করতে পারবি না। আর একটা সময় সেজুতি তোকে নিজে প্রপোজ করেছিল। কেন? তখন তো তুই ওকে সবটা বুঝিয়ে বলতে পারতি। কেন অপমান করেছিলি ওই দিন বল? তুই তো ওই দিন ওকে বলতে পারতি তোর জন্য অপেক্ষা করতে, তাহলে আজকে এই দিন তোকে দেখতে হতো না। আমি সেজুতিকে ভালোবাসি, সেজুতি শুধু আমার। চুপ করো তোমরা, প্লিজ চুপ করো। তোমরা নিজেরা নিজেদের মতো ডিপ্রেশন নিয়ে নিলে আমি কার? তোমরা নিজেরা নিজেদের মতো ডিসিশন নিয়ে নিলে আমি কার? কেন, আমিও তো একটা মানুষ, আমারও তো কোনো ইচ্ছা থাকতে পারে নাকি? আমি বাড়ি যেতে চাই। এটা বলে আমি সেখান থেকে বের হয়ে চলে গেলাম। বাইরে বেরিয়ে এসে দেখলাম আমাদের গাড়িটা মনে হয় রাফিন এনেছে, কিন্তু চাবিটা কোথায়? চাবি মনে হয় রাফিনের কাছে। আবার গেলাম চাবি আনতে। যখনই দরজার কাছে গেলাম এমন কিছু কথা শুনলাম যেটা আমার মাথা ঘুরে গেল। শুভ, তুই কাজটা করতে পারলি? তুই না একসময় আমার বন্ধু ছিলি, তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই কি না? আরে রাখ তোর বন্ধুত্ব। তুই ছোটো থেকে আমার সব পছন্দের জিনিস বাগ বসেছিস, সবসময় আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিস বলে মা আমাকে তোর জন্য বকা দিত। এমনকি কলেজে তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। মা সবসময় তোর প্রশংসা করতো, আমার সহ্য হতো না। আমার মা আমার থেকে তোকে বেশি ভালোবাসতো। তুই আমার সব ভালোবাসার মানুষদের কেড়ে নিয়েছিস। আর সব থেকে বড় কথা, তোর বাবার জন্য আমার বাবা ব্যবসা ডুবে যেতে বসেছে।
তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে বিয়ে যদি করি তো আমি তাকেই করব যাকে তুই ভালোবাসিস। তখন বুঝবি হারানোর কত কষ্ট। তুই যাকে ভালোবাসিস সে হবে আমার বউ। আমি যে সেজুদিকে ভালোবাসি এটা মিথ্যা না। আমি সত্যি যেদিন প্রথম ওকে দেখেছিলাম সেদিন থেকেই ভালোবাসি, নিজের থেকেও বেশি। বিয়ে তো আমি সেজুদ থেকেই করবো, ফলে আটকাতে কাস। রাফিনের চোখ ছলছল করে আসলো। যে বন্ধু ও ভাইয়ের মতো ভালোবাসতো সেই কিনা এতদিন তার মনের ভেতর ওর জন্য এত ঘৃণা পুষে রেখেছিল, এটা ভেবে। চ্যালেঞ্জ করছিস আমাকে? হ্যাঁ, যদি তাই মনে করিস তবে হ্যাঁ। ঠিক আছে, তোর মতো অমানুষের হাত থেকে সেজুদিকে বাঁচাতে যদি মৃত্যু হয় হোক, তবু তোর মতো একটা মানুষের সাথে সেজুদির বিয়ে আমি কিছুতেই হতে দেব না, মনে রাখিস। আমি দৌড়ে গাড়ির কাছে চলে গেলাম। রাফিন এসে আমাকে গাড়িতে উঠিয়ে চলে আসলো। বাসায় এসে দেখি শুভ আমাদের বাসায়। আমি আর রাফিন আশ্চর্য হয়ে গেলাম ওকে দেখে। ও কি করে এলো আমাদের আগে? সবাই আমাকে আর রাফিনকে কেমন আর চোখে দেখছে। সবার মাঝ থেকে মা আর বাবা বেরিয়ে এসে বলল, সে যদি এদিকে আয়। রাফিন আমাদের সাথে এত বড় প্রতারণা করলো। ছি, তুমি নিজের সে যদিকে লুকিয়ে রেখে আমাদের চোখে ভালো সাজার জন্য শুভকে মিথ্যা অপবাদ দিচ্ছ। লজ্জা করে না তোমার? আমার আর বুঝতে বাকি রইল না শুভ বাবা মার ব্রেন ওয়াশ করে ফেলেছে মিথ্যা দিয়ে। বিশ্বাস করুন আন্টি, শুভ এসব করেছে। আজ আমি না গেলে হয়তো শুভ সেজুদিকে। একদম চুপ থাকো। শুভ কেন কিডন্যাপ করবে সে যদিকে? ওর সাথে তো কিছুদিন পর সে যদি বিয়ে। মা বিশ্বাস করো, রাফিন যা বলছে সব সত্যি। শুভ আমাকে। আঙ্কেল আন্টি বিশ্বাস করুন, আমি সেজুদিকে কিডন্যাপ করিনি। হ্যাঁ, সেটা তো জানি। আর এটাও জানি সে যদি তোমার সাথে ইচ্ছে করে পালিয়েছিল। ভালো মুখে বলছি বেরিয়ে যাও, এখনও সময় আছে, না হলে তোমাকে পুলিশে দেবো সে যদিকে কিডন্যাপ করার অপরাধে। আপনাকে আর কষ্ট করতে হবে না মা, আমি খবর দিয়ে দিয়েছি অলরেডি। শুভ, তুমি কাজটা মোটেও ভালো করনি। ফাঁসবে কিন্তু তুমি অবশেষে। আন্টি আমি সেজুদিকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আমার বাবা রাফিনের গালে একটা চর বসিয়ে দিল আর বলল, চুপ কর। আঙ্কেল আপনি আমাকে জেলে পাঠান, তবু সেজুদিকে শুভর সাথে বিয়ে দিবেন না প্লিজ। সেটাই করেছি আঙ্কেল, আর কিছুক্ষণ ওয়েট করুন, পুলিশ এক্ষুনি চলে আসবে। করো তোমরা সবাই, পুলিশ কেন আসবে? আর যদি আসে তবে শুভকে ধরবে, রাফিনকে নয়। এটা বলার সাথে সাথে মা আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে আটকে রাখলো। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি রাফিনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তবু আমি কিছু করতে পারছি না ওর জন্য। দেখলাম শুভ রাফিনের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, আর রাফিন আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো ছলছল করছে ওর। বুঝতে পারলাম আমি এখনো ভালোবাসি রাফিনকে। পরের দিন সকালে আমি উঠে পুলিশ স্টেশনে যাব বলে রেডি হয়ে নিচে নামছি, ঠিক তখনই দেখি শুভ। কোথায় যাচ্ছ সেজুদি? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ কিছুদিন পর তুমি আমার বউ হবে। তোমার এখনো মনে হয় এত কিছুর পরেও আমি তোমাকে বিয়ে করব? ভাবলে কিভাবে তুমি? আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না, এ জন্মে তো নাই। তাহলে কাকে বিয়ে করবি? ওই বজ্জাত ছেলেটাকে যার সাথে তুই পালিয়েছিলি? মা, রাফিন একদমই বজ্জাত নয়, বরং তোমাদের শুভই বজ্জাত। মা, আমি বলে দিলাম আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না শুভকে, কিছুতেই না। বলে আমি পুলিশ স্টেশনে গেলাম। গিয়ে শুনি গতকাল রাতে রাফিনকে ওর বাবা ছাড়িয়ে নিয়ে গেছে। কি করব এখন আমি রাফিনদের বাসাও চিনি না। হ্যাঁ, একমাত্র বিথি আপু আমাকে সাহায্য করতে পারে। কল দিলাম আপুকে, সবটা খুলে বললাম। বলার পর আপু বলল আমি যেন শুভকে বিয়ে না করি। আর আপু আমাকে একটা বুদ্ধি দিল। আমি বাসায় ফিরে গেলাম, গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে। মা, এসব কি? বাড়ি সাজানো হচ্ছে? কিসের জন্য? কাল তোরা শুভ বিয়ে। কি বলছো মা? আমি শুভকে বিয়ে করব না মা, কিছুতেই না। বলেই আমি রুমে চলে গেলাম। দেখলাম শুভ বসে আছে আমার রুমে। তুমি তুমি আমার রুমে কি করছো? বেরিয়ে যাও এক্ষুনি, গেট আউট। কালকের পর থেকে একটা রুম আমাদের দুজনেরই হবে, থাকলে সমস্যা কি? আমি শুভর শার্টের কলারটা ধরে বললাম, সে স্বপ্ন তোমার জীবনেও পূরণ হবে না। সাথে সাথে শুভ আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি, তাহলে আর অনেক কিছু করতে পারি বুঝলে। তাই রাফিনের ভালো যদি চাও বিয়েতে রাজি হয়ে যাও, হয়তো খুব খারাপ হবে বলে দিলাম। কি করবে তুমি? সেটা সময় হলে দেখতে পারবে। কথাটা বলে শুভ বেরিয়ে গেল। পরের দিন বউ সেজে বসে আছি। অনেকবার পালানোর চেষ্টা করেছি, পারিনি। শুভ পাহারায় বসিয়েছে গেটে। শুভ পাহারা বসিয়েছে গেটে। হঠাৎ আমার ব্যালকনিতে একটা কিছু পড়ার শব্দে এগিয়ে গেলাম, দেখি রাফিন ব্যালকনিতে। রাফিন, তুমি কিভাবে এলে এখানে? ওই তো পাঁচিল টপকে
হঠাৎ ও হাঁটু কেটে আমাকে প্রপোজ করলো, বিয়ে করবে আমাকে। রাফিন তুমি পাগল? এত কিছুর পরেও তুমি? হ্যাঁ, এত কিছুর পরও বলবো ভালোবাসি তোমাকে। রাফিন এসব পাগলামি বাদ দাও, যাও এখান থেকে, না হলে শুভ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। শুভ খুব খারাপ, ও একটা সাইকো। ও তোমাকে দেখলে এবার হয়তো মেরে ফেলবে তোমাকে। যাও প্লিজ। ভালোবাসো আমাকে? ভরসা আছে আমার উপরে? চুপ করে রইলাম। আমি রাফিনকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। বলো, সে যদি ভালোবাসো পালাতে পারবে আমার সাথে? ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। কি বলছো শুভ, কি বলছো? শুভ জানতে পারলে মেরে ফেলবে একদম তোমাকে। ভরসা করো আমাকে? হ্যাঁ করি। তবে চলো। কোথায়? আর বের হব কি করে? চলো, সেই ব্যবস্থা আমি করে এসেছি। ব্যালকনি বেয়ে নিচে নেমে পালিয়ে গেলাম রাফিনের হাত ধরে। বাসা থেকে বের হয়ে শুধু দৌড়েছি দুজন। একটা কাজী অফিসে ঢুকে বিয়ে করলাম। ওর বন্ধুরা ওয়েট করছিল ওখানে আমাদের জন্য, আর আমার আপুও। বিয়ে শেষে কিছুটা দূর এসে বাসে উঠে রওনা হলাম দুজন। রাফিন, হ্যাঁ বলো। আমরা কোথায় যাচ্ছি? জানি না, বাস যতদূর যাই ততদূর যাব। মনে করো এটাই আমাদের হানিমুন। দেখো বাসে সবাই কেমন ভাবে আমাদের দেখছে। দেখুক, আর কাউকে ভয় পাই না, পরোয়া করি না কাউকে। আমি রাফিনের কাঁধে মাথা রাখলাম। মনে হচ্ছে জেলখানা থেকে বেরিয়ে এসেছি। রাফিন আমার কপালে একটা চুমু দিল। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। অবশেষে মনে হলো এই মানুষটার জন্য অপেক্ষা করাটা আমার সার্থক হয়েছে। অনেক সাধনার পরে তাকে পাওয়া। আজ আমাদের 4র্থ বিবাহ বার্ষিকী। একটা ফুটফুটে মেয়ে হয়েছে আমাদের। নাম রেখেছি সাধনা। কারণ অনেক সাধনার পরে আমি রাফিনকে পাওয়া। আমার রাফিনকে পাওয়া। আর রাফিনকে পেয়েছি বলেই মেয়েটা পেয়েছি। আমার আর রাফিনের ভালোবাসার ফসল হলো আমাদের মেয়ে সাধনা। আমরা এখন দেশের বাইরে থাকি। রাফিনের বাবা মা সব জানতো। ওরাই আমাদের বাইরে যাবার সব ব্যবস্থা করে দিয়েছিল। আমার বাবা মা আজও মেনে নেয়নি আমাদের। আপুর সাথে কথা হয় মাঝে মাঝে। শুনেছিলাম শুভকে জোর করে বিয়ে দিয়েছে ওর বাবা মা। তবে ওদের কোনো বেবি হয় না। হয়তো এটাই ওর পাপের শাস্তি। শুনেছি শুভ অনেক খুঁজেছে নাকি আমাকে। অনেক সুখে আছি আমি। রাফিন আমাকে ভীষণ ভালোবাসে। আগের থেকে এখন আরো বেশি ভালোবাসে ও আমাকে। ভাবছি এবার দেশে যাব। 4 বছর হলো দেশ ছেড়েছি। আমার মেয়েটাকে দেখলে যদি বাবা মায়ের রাগ কমে। তাছাড়া আজ সব প্রমাণও আমাদের হাতে। হঠাৎ একদিন রাফিনের মোবাইলে গান শুনতে গিয়ে এমন কিছু প্রমাণ পেয়েছি যা শুভর মুখোশ খোলার জন্য যথেষ্ট। রাফিন জানতো না যে তার মোবাইলে কল রেকর্ড অন করা ছিল। আমি গান শুনতে গিয়ে দেখি শুভ রাফিনের মধ্যে ফোনে যা কথা হয়েছিল তা সব ফোনে রেকর্ড করা আছে। এমনকি শুভর মোবাইল দিয়ে আমি যে রাফিনকে ফোন করে শুভ আমাকে কিডন্যাপ করার কথা বলছি তাও রেকর্ড আছে। আজ সব প্রমাণ নিয়ে শুভর মুখোশ খোলার জন্য দেশে যাচ্ছি। দোয়া করেন সবাই আমাদের জন্য। সমাপ্ত। আর গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন।